আমরা কি 10 বছর পরে আমাদের লিগটাকে এমন একটা স্ট্যান্ডার্ডে নিতে পারবো যে হামজা চিন্তা করতে পারে যে আমি যখন আমার ক্যারিয়ার শেষ করবো আমি 1 বছর বাংলাদেশে খেলা শেষ করবো? ওই ইয়াং জেনারেশনকে যদি এখন টানা যায়, ওই ফুটবলিং কালচারে গ্রো আপ করানো যায়, আমার মনে হয় এইটাই হবে সবচেয়ে পিক টাইম। এবার বলছে আমি বাংলাদেশ থেকে আসছি, এরপর সে আমার জড়ায় ধরছে, কিন্তু একটা মেন্টাল ট্রমা হয়ে গিয়েছিল, এরকম অবস্থায় চলে গিয়েছিল। আমি সবসময় বলছি ফাহমিদুল কেন খেলতে পারবে না। এবং যখন ফাইনাল হুইসেল তো না, মানে শেষটা হইলো, এরপর দেখলাম যে আমরা আমি জানি না, আমি লাফাইতেছি, আমার কারে ধরে লাফাইতেছি ইনিও না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম দ্য ফুটবল ব্রেকডাউনে পাওয়ার্ড বাই দৌড়। আপনাদের সাথে আছি আমি শিহাব হাসান নিয়ন, আমার সাথে আছেন অমিত হাসান, এবং আমাদের সাথে আছেন দুইজন স্পোর্টস জার্নালিস্ট, স্পোর্টস বলবো না, ফুটবল জার্নালিস্ট রিফাত মাসুদ এবং নাভিল খান। ওয়েলকাম আপনাদেরকে। ধন্যবাদ। কেমন আছেন বলেন আগে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এখন তো ফুটবলের বাংলাদেশে একটা ফুটবলের হাইপ চলছে, এটা হচ্ছে নিজেদের ইনার ফিলিংসের সবচেয়ে ভালো লাগে। আমরা দুইজন বাংলাদেশের লোকাল ফুটবল নিয়ে ধরেন অনেক দিন ধরে হচ্ছে কাজ করছি, 4-5 বছরই বলেন ক্লোজলি একদম, তো কখনো মানুষের ওই ধরনের আগ্রহ দেখি নাই একদম ক্লোজলি ধরেন। এখন দেখছি যে সাধারণ মানুষও ধরেন ফুটবল খেলা নিয়ে জানতে যাচ্ছে, অন্যরকম ভালো লাগা কাজ করছে। ক্রিকেটটার উপর একটু ফুটবল উঠতেছে, তো এই জন্য এটা আমার বেশি ভালো লাগতেছে। আপনাদের ফার্স্টে দুজনের কাছে প্রশ্ন, আপনার কি জীবনে চিন্তা করেছিলেন যে আমাদের শোতে আসতে পারবেন এত বড় বড় শো করে? না, এইটা ডাউনগ্রেডটা কেমন? এটা তো আপগ্রেড। ও আচ্ছা, এইভাবে যে একটু জায়গাটায় কথা বলা যাচ্ছে, এটা তো খুবই মজা। আমার কাছে মনে হয় আমরা একদম একটা বেসিক কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করি, যেহেতু এই গল্প আমি জানি না যে কতজন মানুষ জানে, অথবা কেননা আপনারা মানুষের গল্প ইউজুয়ালি বেশি জানতে চান, শুনতে চান। সো নাভিল ভাই দিয়ে স্টার্ট করবো, তারপর রিফাত ভাই। আপনাদের এই ফুটবল জার্নালিস্ট হওয়ার ইন্সপিরেশন বলতে পারেন, জার্নিটা বলতে পারেন, কিভাবে শুরু হয়েছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা ফেস করছেন, এরকম একটু ছোট করে আপনাদের গল্পটা বলেন এই ফুটবল জার্নালিস্ট হওয়ার এবং অ্যাজ ওয়েল অ্যাজ ফুটবল কমেন্টেটর হওয়ার। আচ্ছা, আমার প্রথমে মিডিয়াতেই আমার জার্নিটা শুরু হয় যমুনা টেলিভিশনে। 2014 সালে আমি জয়েন করি, অন এয়ারের আগেই জয়েন করেছিলাম। তো প্রথমে সেন্ট্রাল ডেস্কে ছিলাম, এরপর যখন হচ্ছে গিয়ে ফুটবল বা স্পোর্টসের মধ্যে আমার আগ্রহ আছে, তখন আহমেদ রাকিব ভাই আছেন আমাদের টি স্পোর্টসেই, উনি এখন রয়েছেন। তো উনি হচ্ছে গিয়ে আমাকে আসলে স্পোর্টস টিমে আমার ওই আগ্রহের জন্য, তখন 2014 ওয়ার্ল্ড কাপ চলছিল, অনেকে বলে না যে খ্যাপের মতো, আমাকে হচ্ছে গিয়ে আমি সেন্ট্রাল ডেস্ক থেকে আমাকে খ্যাপের মতো করে উনি হচ্ছে গিয়ে স্পোর্টস ডিপার্টমেন্টে কাজ করার জন্য নিয়ে গিয়েছিলেন। পরে হয়তো কিছু করতে পেরেছি দেখে ওনারাও মনে করেছেন যে ফাইন, তুই চাইলে এখানে কন্টিনিউ কর। তো ওখানে আমার কন্টিনিউ করা হলো স্পোর্টস ডেস্কে যমুনা টেলিভিশনে। এরপর হচ্ছে গিয়ে আপনার রিপোর্টিং আসলে খুব একটা তখন বের হতে পারতাম না, আমি ছিলাম একেবারে নতুন, এবং ওই জায়গায় তখন হচ্ছে আমার সিনিয়র 2জন ফুটবলে যাচ্ছেন, ক্রিকেটেও 2-3 জন যাচ্ছেন। বাট আমার ওভারঅল প্রথমে ধরেন হচ্ছে স্পোর্টস, ধরেন ক্রিকেটের খবরও আমি রাখতাম, বা এখন আমি টুকটাক রাখি, ফুটবলের খবরও তখন হচ্ছে আমি রাখছি। বা ফুটবলে ধরেন এর আগে লিগের খেলাগুলো আমি তখনকার যে স্টেডিয়ামের নাম ছিল সেই স্টেডিয়ামে আমি দেখতে গিয়েছি। তো এই কারণে তখন হঠাৎ করে একবার সুযোগ আসলো, তখন যমুনা টেলিভিশনে যিনি স্পোর্টস এডিটর ছিলেন তিনি বলতেছেন যে আস্তে আস্তে তোকে ফুটবলে ফিট করি, উনি অনেক ক্যাজুয়াল ভাবে কথা বলেন। আর রানা হাসান ভাই, তিনি তখন যমুনা টেলিভিশনে স্পোর্টস এডিটর ছিলেন, তোকে ওইখানে ফিট করি, তুই রাজি কিনা, নাকি হচ্ছে কি তুই ক্রিকেটেই যেতে চাস? কারণ বাংলাদেশে তো ধরেন তখন ওই 15-16 সালে ক্রিকেটের একদম পিক একটা টাইম আসলে চলছে। তো আমি বললাম না, ফুটবল তো আমি পছন্দই করি, বা ফুটবল নিয়ে আমার কাজ করার আগ্রহ আছে, তো যাব। ওই হিসেব করে আপনার আস্তে আস্তে ওই যমুনা টেলিভিশন থেকে শুরু করা, এরপর হচ্ছে কি আপনার চ্যানেল 24-এ যাওয়া, এরপর যখন টি স্পোর্টস আসলো তখন টি স্পোর্টসে চলে আসা। তো ভালো লাগার জায়গাটা এটা কি, ধরেন ওই মাঝখানের টাইমটাও এমন হতো, বা যমুনা চ্যানেল 24-এ এমন জিনিস ফেস করছি, ধরেন ফুটবলে কোনো একটা বড় নিউজ হলেও ওরা সবসময় ক্রিকেটের নিচেই আসলে চাপা পড়তো। খুব স্বাভাবিকভাবেই হচ্ছে গিয়ে মিডিয়ার আগ্রহটা ছিল তখন ওই ক্রিকেট কেন্দ্রিক। এই টি স্পোর্টসে আসার পর আসলে আমাদের প্ল্যাটফর্মটাই টোটালি চেঞ্জ হয়ে যায়। এখানে ফুটবল নিয়ে যা করার তুমি করতে চাও তা তুমি করো, এখানে কেউ হচ্ছে গিয়ে বাধা দেওয়ার কেউ নাই, এটা হচ্ছে গিয়ে আপনার একটা প্লাস পয়েন্ট। আর কমেন্ট্রিটাও তো একটা মজার ইয়ে, তখন হচ্ছে গিয়ে আমরা কেউই কিন্তু আসলে শুরুতে অ্যাজ এ কমেন্টেটর টি স্পোর্টসে জয়েন করি নাই, অ্যাজ এ রিপোর্টার আমাদের টি স্পোর্টসের যাত্রাটা শুরু হয়েছিল। ওই ম্যাচটা ছিল মনে হয় বাংলাদেশ ভার্সেস কাতার, 2022 ওয়ার্ল্ড কাপের বাছাই পর্ব, বাংলাদেশ যেটা হচ্ছে গিয়ে দেশের বাইরে খেলতে গেল। ওইখানে হচ্ছে গিয়ে হঠাৎ করে একদিন ওই রাকিব ভাই আমাদেরকে বলতেছে বসে পড় কমেন্ট্রিতে, অল্প অল্প করে ইনপুট দিস, কারণ ধরেন তখন হচ্ছে আমরা ওই মাঠে রিপোর্টিং এর সেন্সটা তো ছিল, বা রিপোর্টিং এর ওই কানেকশনগুলোর কারণে আমরা হয়তো বা কিছু ইনার জিনিসগুলো আমরা ইনফরমেশনগুলো দিতে পারবো। ওই হিসাব করে আসলে কমেন্টেটর হিসেবে শুরু করা। এরপর তো আপনার চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ইনফ্যাক্ট ওমেন্স লিগও আমরা কমেন্ট্রি করেছি।
চ্যাম্পিয়ন্স লিগও করেছি, হ্যাঁ। মানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। এই তো কমেন্টেটরের গল্পটা তো সিমিলারই, মানে এইটাই। আর স্পোর্টস জার্নালিস্ট হওয়ার ইচ্ছা হয়েছিল 2007 সালে বইমেলাতে গিয়ে। তো ওই সময় তো সবাই বইমেলায় বই কিন্তু আসলে যে যা পড়ে তাই কিন্তু। তো আমি একটা বই দেখলাম, লেখা হচ্ছে বিশ্ব যখন ফুটবলময়, উৎপল শুভ্র লেখা। তো আমি নিয়মিত পত্রিকা পড়তাম একদম ছোটবেলা থেকে, পত্রিকা সবাই। তখন আপনি রেগুলারলি ফুটবল দেখেন? হ্যাঁ, ফুটবল মানে ফুটবলই দেখি। ফুটবল দেখি আরো আগে থেকেই আসলে, মানে যখন থেকে বোধ বুদ্ধি হয়েছে তখন থেকেই দেখি। তো তারপরে ওই সাথে হচ্ছে ওই বইটা পড়ার পরে আমার কাছে মনে হইলো যে এর থেকে তো ভালো কিছু হইতেই পারে না, যে আমি খেলা দেখবো, এই খেলা আবার দেখাবে অফিস। হ্যাঁ, মানে এর থেকে জীবনে আনন্দের কিছু হইতে পারে না, আমি এইটাই হব। এবং ওইখানে ওই বইটার মধ্যেই পাইলাম যে অ্যাক্রেডিটেশন কার্ড কি, হ্যাঁ, তারপরে কিভাবে এক স্টেডিয়াম থেকে আরেক স্টেডিয়ামে মুভ করে, কিভাবে খেলা দেখে। তো উনি খুবই, সুব্রতা তো খুব ভালো লিখেন। তো এরপরে ওই সময় যে ইচ্ছাটা ছিল, ওই ইচ্ছাটা গিয়ে পূরণ করার একটা সুযোগ পাইলাম 2015 সালে। আমার এক ফ্রেন্ড ছিল আমার ইউনিভার্সিটিরই, তো সে আবার হচ্ছে প্রথম আলোতে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের সময় ওনারা লোক নেন আর কি 1 মাস 2 মাসের জন্য কাজ করার, ওই সময় লিখতো। তো উনি আর আমার ওই ফ্রেন্ড আর সে, আমরা 2 আলাদা ডিপার্টমেন্টের। তো ওই একটা হলের একটা চিপা আছে, তো ওইটা হচ্ছে মূলত হতাশাবাদীদের জায়গা। তো ওখানে আমরা চাটা খাইতে যাইতাম। তো চা খাইতে গিয়ে তার সাথে কথা, তো আমি বললাম যে ভাই তুমি যে এই কাজ করতেছো, আমি তো এটাই করতে চাই, হ্যাঁ, তুমি আমাকে একটু একটা অপরচুনিটি খুঁজে দাও বা কিছু একটা। তো বলে আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না। তার আগে থেকে আমি কিছু ওই যে ব্লগ টগ লিখতাম বা যা লেখা হয় বা কিছু। এরপরে ও আরও 2 মাস পরে বললো যে প্যাভিলিয়ন নামে একটা ওয়েবসাইট আছে, তুমি চাইলে এখানে কাজ করতে পারো পার্ট টাইম। ওরা এরকম স্টুডেন্টই খুঁজতেছে, তুমি 3-4 ঘন্টা দিলা সপ্তাহে, মানে 3-4 দিন 3-4 ঘন্টা করে। তো পরে ওখান থেকে যাওয়া, ওইখানে গিয়ে অম্লান ভাইদের সাথে, প্রিয়ম ভাইদের সাথে পরিচয় হওয়া এবং হাতে কলমে কাজ শেখা। আসলে আমি প্রথমে ওইখানে লিখতাম, আমি 5 বছর লিখেছি, এরপর ওখান থেকে টি স্পোর্টসে আসা। এই তো। আমি একটু রিফাত ভাইয়ের কাছে যাবো ফার্স্টে। আমার একটা কোয়েশ্চেন সবসময় ছিল, দুইজনই অ্যান্সার করেন। রিফাত ভাইকে দিয়ে স্টার্ট করতে চাই এই কারণে, কারণ না কনটেক্সটে রিফাত ভাই আছেন এই জন্য না। সেটা হচ্ছে এলিটা কিংসলে বাংলাদেশের হয়ে খেলতে নামছিল, এলিটা কিংসলে একটা সুযোগ পাইছিল অ্যান্ড সে মিস করছিল। আমার এখনো আনফর্চুনেটলি মিস করছে, অ্যান্ড আমার এখনো আপনার ওই কমেন্ট্রিটা এখনো কানে বাজে যে আপনি, আমি বুঝতেছি যে আপনি রাগটা ধরে রাখতে পারতেছেন না, যে আমাদের এত অপেক্ষা করার পরের একটা ম্যাচ কেমনে মিস হইলে সব কিছু, যদি গোলটা হয়ে যেত তাহলে সব কিছু, মানে আমরা সবাই অনেক খুশি হইতাম অ্যান্ড অল। তারপর কমেন্ট্রিটা এরকম ছিল যে এ কী করলেন এলিটা কিংসলে, উনি চিপ করতে পারতেন, উনি ডানে মারতে পারতেন, কিন্তু উনি করলেন মিস। সো কমেন্ট্রিতে আপনি যখন বাংলাদেশের ম্যাচ, স্পেশালি আপনারা দুজন কমেন্ট্রি করছেন, তখন আপনারা মেজাজটা ঠান্ডা রাখেন কিভাবে? অথবা যখন আপনি অনেক বেশি খুশি হয়ে যাচ্ছেন, আপনারা এটাও কন্ট্রোল করেন কিভাবে যে এত বেশিও আমাদের আসলে এক্সাইটমেন্টটা দেখানো যাবে না, এটা করেন কিনা? নাকি খুশিটা কোনো কন্ট্রোল করেন না, হতাশাটা কন্ট্রোল করেন? বাংলাদেশের ম্যাচের কথা যখন আসে, যখন বাংলাদেশের ম্যাচ, তখন হিসাবটা আলাদা। তখন আনন্দের কোনো সীমা পরিসীমা নাই, কিন্তু রাগ, ক্ষোভ, ক্রোধ এইগুলা দেখানোর একটা মাপকাঠি তো আছে। কারণ ওই প্লেয়ার এলিটা যেমন ওটা মিস করেছেন, লিওনেল মেসিও তো হাস্যকর গোল মিস করছে না, করেননি তো। কিন্তু ওইখানে এলিটার এমন একটা সিচুয়েশন ছিল যে 1 বছর আগেও তাকে রেখে সাফে টিম খেলতে চলে গেছে, অথচ এইরকম একটা প্লেয়ার আমাদের স্ট্রাইকিং পজিশনে থাকলে আমি তো বুঝতেছি যে কত বড় ইম্প্যাক্ট সে ফেলতে পারে। এত ঝামেলার পরে বাংলাদেশ ন্যাশনাল টিমে সে খেলতেছে, তো আবার খেলতেছিল সিশেলসের সঙ্গে, ওই ম্যাচটা জেতা দরকার বাংলাদেশের। এইরকম একটা জায়গা, ওই মিসটার পরে আমার মনে হয় স্বাভাবিকভাবে সমর্থকরা যে হতাশ হয়েছে, আমার হতাশার লেভেলও ওইটাই ছিল, ওইটাই আমার মুখ দিয়ে বের হয়েছে। এখন ধরেন আমরা খেলা দেখলে, ধরেন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখতেছি টেলিভিশনে, তো যা তা বলতেছি, এটা তো আর বলা যাচ্ছে না। হ্যাঁ, ওটারে ফিল্টার আউট করে যতটুকু মানে সুশ্রী ভাষায় বলা যায় ততটুকু বলতেছি। আর উল্লাসের ব্যাপারটা ওইটা মনে হয় বাদ ভাঙা, ওইটাতে কোনো সমস্যাও নেই। ইনফ্যাক্ট আপনি যদি এইভাবেও খেয়াল করেন জিনিসটা, ধরেন চ্যাম্পিয়ন্স লিগে আমরা ম্যাচ দেখি, ওই চ্যাম্পিয়ন্স লিগের যে কোনো একটা ম্যাচই কয়েক ভাষায়, ইংল্যান্ডে ইংলিশ হচ্ছে, আবার ওইটার ব্রডকাস্টার ইতালিতে অন্য কোনো চ্যানেল। ইতালিতে যারা দেখাচ্ছে
তারা কিন্তু ইতালিয়ান কোনো এক কমেন্টেটর কমেন্ট্রি করছে, আপনি একই ঘটনার দুই রকম ব্যাখ্যা শুনবেন। ইংলিশ কমেন্টেটর বলতেছে যে এটা পেনাল্টি, ইতালিয়ান কমেন্টেটর বলছে এটা পেনাল্টি হওয়ার ধারে কাছেও যাচ্ছে না, কারণ সে ওই পার্সপেক্টিভটা ফলো করতেছে। আপনি যখন কোনো ম্যাচ কমেন্ট্রি করতেছেন তখন এইটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার অডিয়েন্স কারা। আমার অডিয়েন্স হচ্ছে বাংলাদেশের লোকেরা, বাংলাদেশের দর্শক যারা, তাদের জন্য জিনিসটাকে ওইভাবে প্রেজেন্ট করা। এইখানে আসলে বায়াসনেসের সুযোগ নাই যখন বাংলাদেশের ম্যাচ করতেছেন। সো আই এম শিওর আপনারা বিভিন্ন জায়গায় গিয়েছেন টি স্পোর্টসের থ্রুতে, এবং নিজেরাও অনেকখানি খেলা দেখতে গিয়েছেন। একদম নাম্বার ওয়ান ইন টার্মস অফ ইউর মানে নিজের এনজয়মেন্টের ক্ষেত্রে, এবং আই উড সে ইন টার্মস অফ প্রফেশনাল ক্ষেত্রেও, যে দিস ইজ দ্য গেম আই এম রিয়েলি প্রাউড অফ, যে আই এম এ পার্ট অফ ইট। নাবিল ভাই, আপনি? ডেফিনেটলি ধরেন মানে ফুটবল খেলাটা তো পছন্দ করি বা হচ্ছে গিয়ে ছোটবেলার থেকে ফলো করার জায়গা থেকে এখানে আসা, জি, বা এই নিয়ে কাজ করে মজাটাও পাচ্ছি। ধর আপনি যখন কোনো কিছু আসলে এনজয় করতে পারবেন না, তখন আসলে সেটা ওই রুলসের মতো করে আসলে পড়ে যায়। যখন আপনি এনজয় করতে পারবেন তখন হচ্ছে ওটার ভেতর ঢুকে পড়া যায়। তো ওই জিনিসটা আসলে হয়েছে বাইরের ম্যাচগুলো যখন ধরেন দেখতে যাই, বা বাংলাদেশের কোনো ম্যাচই ধরেন দেশের বাইরে হচ্ছে, সেটাও যখন কভার করতে যাই, তখন আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে যে না, পড়াশোনার পর চাকরি বাকরি করছি, যেটা চেয়েছি সেটাই করতে পারছি। ওই ঘুরে ফিরে ওই লাইনটি আসলে আমার কাছে আসে। গ্রেট গ্রেট। মানে স্টেডিয়ামের, মানে আমি বলছি যে আপনারা তো বিভিন্ন অ্যাটমসফিয়ারে যান, দুইটা ক্ষেত্র, রাইট? একটা হলে গিয়ে অ্যাজ এ ফ্যান, আরেকটা হলে গিয়ে অ্যাজ এ কমেন্টেটর, রাইট? আমার কাছে মনে হয় যে একটা ফুটবল স্টেডিয়ামে আমি দর্শক হিসেবে প্রচুর খেলা দেখছি। মানে ধরেন জাতীয় স্টেডিয়ামে ওই যেই খেলা কেউ দেখতে যায় না, আমার কাজ ছিল বিকালবেলায় যায় বসে বসে খেলা দেখা। মানে ইটস ফান। আপনি গিয়ে দেখতে পারেন, ওখানে বাদাম নিয়ে ঢুকবেন, ওই গ্যালারিতে বসে বাদাম খাবেন, আর সামনে খেলা চলতেছে, যে খেলা কেউই দেখতেছে না হয়তো। কিন্তু আমার মনে হয় পৃথিবীতে এর চেয়ে নির্মল বিনোদন খুব কমই আছে। আর যখন টিভিতে খেলা দেখার সামনাসামনি খেলা দেখার আকাশ পাতাল পার্থক্য, স্পেশালি ফুটবল। মানে ফুটবলে যেই খেলা দেখে মনে হবে যে ভাই এটা দেখা উচিত না, এটা টাইম ওয়েস্ট। টিভিতে আমরা সামনাসামনি, রাইট, টিভিতে আমরা দেখছি বল, আর আমি যখন মাঠে বসছি তখন আমি ফুটবল দেখি। আমি 22টা প্লেয়ারের কাজ দেখতে পাচ্ছি, আমি কোচের নাড়াচাড়া দেখতে পাচ্ছি, ডাগ আউট দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি। এর থেকে ভালো ভিউ তো আর হইতে পারে না। তো জার্নালিস্ট হিসেবে খেলা কভার করতে যাওয়া আমার কাছে বেস্ট। মানে এইটার মানে আমি আসলে এটাই করতে চাই। মানে আমি খেলাটা যে দেখছি বাদাম খাইতে খাইতে, এরপর আমি আসলে কিছু বলতে চাই, বা আমি কিছু লিখতে চাই, বা আমি এটা নিয়ে কিছু করতে চাই, সেই জায়গাটা হইতেছে আমার এই কাজ করার জায়গাটা। সো রাউন্ডিং ব্যাক টু দি ডিসকাশন, আপনার সবচেয়ে মেমোরেবল একটা ঘটনা বলবেন, যে এই যে আপনি যখন নাম্বার ওয়ান অ্যাজ এ ফ্যান আর নাম্বার টু অ্যাজ এ স্পোর্টস রিপোর্টার অর এ কমেন্টেটর। ধরেন যদি ফ্যান হিসেবে ফার্স্টে আসি, ফ্যান হিসেবে ধরেন যখন প্রথম দিকে জাতীয় স্টেডিয়ামে খেলা দেখছি, ফুটবল মাঠের এনভায়রনমেন্ট আলাদা, হ্যাঁ, এবং আপনি যদি আবাহনী আর মোহামেডান গ্যালারিতে ঢোকেন তাইলে ভাই ও এক আলাদা বস্তু। আপনি যদি ধরেন গালাগালি জীবনে কিছু নাও শিখে থাকেন, হ্যাঁ, আপনার মোটামুটি ওইটা ঢুকে যাবে ভেতরে। হ্যাঁ, এবং ধরেন যে কন্টিনিউয়াসলি একটা একজন রেফারি আসলে কিভাবে গালি দেওয়া যাইতে পারে, এটার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আমি ওই সময় আসলে অবগত হয়েছি, যে এইভাবে করে একটা মানুষের গালি, এবং ধরেন একটা ঝাড়ু টাড়ু নিয়ে ঢোকা যাইতে পারে, যে ঝাড়ুটা আবার দেখানোও যায়, হ্যাঁ, গ্যালারিতে। আমাদের তো স্যান্ডেল খুলে মানে ঝাড়ু, আমরা বাসায় ঝাড়ু দেই না, মানে ওই ইয়ারটা না, কি বললে, শলা না, ঝুল ঝাড়ু, এক্স্যাক্টলি ওইটা নিয়ে ঢুকছে। তো ওইটার যে মানে ধরেন ওইটার যে একটা প্রতাপ, হ্যাঁ, এইটা এক অদ্ভুত জিনিস, আলাদা অ্যাটমসফিয়ারের অ্যাম্বিয়েন্স, এইটা এক অদ্ভুত জিনিস, যেটার আমার কাছে মনে হয় যেটা প্রচার হওয়া দরকার আরো, যে এই যে প্যাশনেট ফ্যান, হ্যাঁ, তারা দেশে ফুটবলটা টিকায় রাখছে। এই যে আমরা যে চাকচিক্য নিয়ে যে কথা বলছি, এটা ঝকঝকি করার কথা আসলে আউটপুটে, উনারা ওই জিনিসটা ওই সময় ধরে রাখছেন বলে এখন এই জিনিসটা এরকম চকচক করতেছে, নাইলে এটা হইতো না। এইটা হইতেছে একটা অদ্ভুত অনুভূতি ওইখানে বসে ওই খেলা দেখা ফ্যান হিসেবে। আরেকটা হচ্ছে ধরেন, আর যদি বলি যে জার্নালিস্ট হিসেবে ওইটার বেস্ট আমার মনে হয় ওইটা নাবিল ভাই আমি দুজনই ওয়ার্ল্ড কাপ ফাইনাল কভার করতেছি, ম্যাচ চলতেছে, ওইখানে তো ম্যাচ যা চলতেছেই, তো আমাদের পাশে সবাই বসছে, তো আর্জেন্টাইন জার্নালিস্টরা বসছে বেশিরভাগ কি ধরেন সবই আসলে আর্জেন্টাইন জার্নালিস্ট। তো যখন লাস্ট পেনাল্টি কিকটা শেষ হইল, এরপরে আর্জেন্টিনা যখন জিতে গেল, তো ওরা পাশ থেকে ওরা সেলিব্রেট করবে, আমার পাশে একজন, তার পাশে একজন, তো
তো ওরা হচ্ছে আমাদেরকে নিয়েই নাচতেছে। আমি শিখছিলাম ছোটবেলায় সাংবাদিকতায় যে প্রেস বক্সে যায় তোমার টিম গোল খাক গোল দিক, তোমার মুখ থেকে একটা টু উ কিছু বেরোবে না। আমি দেখলাম যে ভাই কোনো ব্যাকরণ আর কাজ করতেছে না ওই ম্যাচের পরে। মানে নাম করা জার্নালিস্ট যাদেরকে আমরা দেখি তাদের ভেতরে আর ওই সময় কোনো নিউট্রালিটি কিছু নাই, যে যা সাপোর্ট করতেছে, যে যা চায় সে ওই অনুযায়ী অ্যাক্ট করতেছে। এবং যখন ফাইনাল হুইসেল তো না, মানে শেষটা হইলো, এরপর দেখলাম যে আমরা, মানে আমি জানি না, আমি লাফাইতেছি, আমার কারে ধরে লাফাইতেছি চিনিও না, জীবনে কোনোদিন আর দেখবো না। আর্জেন্টাইন জার্নালিস্ট, কোনো কথা নাই বার্তা নেই, এরপর তারা কই গেছে জানিও না। ওইটা আমার মনে হয় ওইটা পিক কোনোই না। এই জায়গায় ধরুন হচ্ছে রিফাত যেটা বলতেছে ওইটা ওর অ্যাজ এ জার্নালিস্টিক পার্সপেক্টিভ থেকে ওই ফাইনালের ঘটনাটা, এটাকে আমি ফ্যান পার্সপেক্টিভ থেকে নিব। কারণ লাস্টের 5-10 মিনিট আমি তখন হচ্ছে অ্যাজ এ ফ্যান, মানে তখন আমার জার্নালিস্টিক সত্তা হারিয়ে ফেলছে, সেটা আর্জেন্টাইন ফ্যান। ঠিক আছে, এটা আমার এই পডকাস্টে এসে এটা বলতে কোনো অসুবিধা নেই। তো ও আর আমি মনে ও নিচের সিরিয়ালে বসা, আমি মনে উপরটায় বসা। না পাশাপাশি বসা। আচ্ছা পাশাপাশি হলো, তাহলে আমার পাশে একজন ওই আর্জেন্টাইন মানে একজন ফরেন জার্নালিস্ট তিনি ছিলেন। এবং আমরা কিন্তু ধরেন ওই ওয়ার্ল্ড কাপের সময় কি হয় যে সবাই ডেস্ক সহ ওই সিটগুলো আসলে পায় না, তো এর পাশেও ধরেন একটা রো থাকে, মানে ডেস্কটা হচ্ছে পায় পত্রিকার যারা লিখেন, আর ইয়ারা হচ্ছে নরমাল। তো আমার পাশে ওই আর্জেন্টাইন একজন বসেছেন। তো ওই ম্যাচের শেষ 5-10 মিনিটে যখন লাস্টে ওই পেনাল্টি লাস্ট শটটা গোল হওয়া, আমি তখন ওটা ভিডিও করতেছিলাম। তো ও হচ্ছে কি আমার ক্যামেরার লেন্সের সামনে, মোবাইলের লেন্সের সামনে এসে কিছুক্ষণ লাফাইলো, এরপর একজন আরেকজনকে ধরে মানে লিটারেলি একজন কাঁদতেছি, মানে ওর কান্নাটা হয়তো জায়েজ কারণ ও আর্জেন্টাইন, কিন্তু আর্জেন্টিনার সাথে আমাদের যে কানেকশন বা হচ্ছে অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান, তো ওইখানে আমিও কেঁদে ফেলছি। ওইটা ছিল আমার অ্যাজ এ ফ্যান হিসেবে বেস্ট এক্সপেরিয়েন্স। আর যদি জার্নালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে বলেন তাহলে হচ্ছে এটা আমি ফিল করেছি এইবারের বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচটা যখন হচ্ছে দেশের বাইরে হলো, যেই ম্যাচটা বাংলাদেশ ড্র করেছে, বাট ম্যাচটা বাংলাদেশের জেতা উচিত ছিল। বাট ওটার পর আমরা ওই শিলংয়ের প্রেস বক্সে ওইদিন আমরা দুজন কমেন্ট্রি করি নাই, কারণ এখান থেকে কমেন্ট্রির ওই সেট আপটা ছিল না, আমাদের 2 কলিগ এখান থেকে করেছিলেন, আনন্দ এবং নাবিল ভাই। তো ওইটার পর হচ্ছে ইন্ডিয়ার জার্নালিস্টদের হচ্ছে প্রেইজ পেয়েছে, মানে ধরেন আমাদের লাকটা এত খারাপ, দেশের বাইরে আমরা কখনো যেসব ট্যুরে গিয়েছি, ক্লাব কম্পিটিশন, ন্যাশনাল টিম, আমরা কখনো ধরেন হচ্ছে গিয়ে একটু বুক চিতে যে গর্ব করে আমরা কখনো বেরোতে পারিনি। হ্যাঁ, ড্র করাটাও গর্ব না, বাট বাংলাদেশ যে ওই দিন ইন্ডিয়ার সাথে যেভাবে খেলেছে ওই দিন আমরা হচ্ছে প্রচুর প্রশংসা পেয়েছি। না, তোমাদের এই ম্যাচটা জেতা উচিত ছিল, তোমরা এই ম্যাচটা হচ্ছে ভালো খেলেছো, ওইটা ধরেন হচ্ছে ভালো লাগার জায়গা। ইনশাআল্লাহ গোয়িং ফরওয়ার্ড আপনাদের এই ইমোশনটা থাকবে না, দুঃখটা ইনশাআল্লাহ এই ইমোশনটা চেঞ্জ হবে, এন্ড উই এক্সপেক্ট বাংলাদেশ টিম পজিটিভ রেজাল্টস আনবে অ্যাজ ওয়েল ইনশাআল্লাহ। আমার কাছে মনে হয় অলরেডি বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাচের প্রসঙ্গটা আসছে, এই জন্য এই জিনিসটা নিয়ে কথাবার্তা বলবো। অলরেডি সবাই নিশ্চিত যারা এই এপিসোডটা দেখতেছে সবাই ভাবতেছে কেন এই শুনি আমরা কথাবার্তা বলতেছি না। সেটা হচ্ছে যে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচের আগে ফাহমেদুল একটা বড় ইস্যু ছিল, অ্যান্ড আপনারা দুইজন আলোচনার একটা বিষয়বস্তুও ছিলেন তখন। আমি আপনাদের দুইজনের কাছে কোয়েশ্চেন করতে চাই, আপনারা দুইজন, রিফাত ভাই তখন একটা স্টেটাস দিছিলেন যে কোচের ডিসিশন এবং আমাদের ম্যাচের আগে আমাদের পজিটিভ থাকা উচিত, কেননা এনভায়রনমেন্টটা পজিটিভ রাখা উচিত যে কোনো একটা ম্যাচের আগে। আপনারা দুজন আসলেই বিশ্বাস করেন কিনা যে কোনো সিচুয়েশানে কোচের ডিসিশন শুড বি দ্য আলটিমেট অ্যাবসোলুট, মানে এইটার উপরে কারো কোনো কথাবার্তা বলা উচিত না? অ্যান্ড এইটা কি আসলে একই সাথে ফ্যানরা যে ইমোশনের ভিতর দিয়ে যাচ্ছিল সেইটাকে নেগলেক্ট করা হয় কিনা এই ধরনের ফিলসফিতে আপনি বিশ্বাস করলে? আচ্ছা, কয়েকটা ব্যাপার এখানে। প্রথমত আপনারা এই পুরো সিচুয়েশন আপনারা কিসের ভিতর দিয়ে যাচ্ছিলেন সেগুলো এক্সপ্লেইন করতে পারেন। ফার্স্টে ওই স্ট্যাটাসটায় আসি। ওই স্ট্যাটাসটায় এইটাও লেখা ছিল যে কাবরেরা যেই ডিসিশনটা দিছে তার পক্ষে সে যুক্তি দেখাইছে, সেটা যতখানি আমাদের কাছে লজিক্যাল লাগুক অথবা ইলজিক্যাল লাগুক, দিন শেষে কোচের ডিসিশনকে আপনার একদম রেসপেক্ট করেন। রেসপেক্ট না করলেও সমস্যা নেই, রেসপেক্ট আপনার কোচের ডিসিশন করতে হবে, এটা কোনো কথা নেই, কিন্তু ওইটাই আসলে ডিসিশন। এবং আমি এইটাই বিশ্বাস করি, ফুটবল টিমে যে কোচ থাকবে তার যদি ওই ডিসিশন মেকিংয়ের ক্যাপাসিটি না থাকে এবং তার ডিসিশনের ওপরে কেউ যদি এটাকে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে উনি আসলে কোচ হিসেবে থাকার ক্ষমতাই আসলে হারান। উনি আসলে কোচ থাকার কোনো যোগ্যতাই নেই, সহজভাবে বললে। আপনার যদি কোচ পছন্দ না হয় বাদ দিয়ে দেন, কোচের চাকরি এরকম না যে এটা সারা জীবন থাকবে, তাই না? কোচের জিনিসটাই আছে, আজকে আছে কালকে নাই, এই পর্যন্ত। সে যদি রেজাল্ট আনতে পারে তো পারলো, না পারলে না পারলো। এখন এইটা হচ্ছে ইস্যু, মানে আমার বলার ইয়াটা এরকম। এখন
ওইটাকে আবার অনেকে অনেকভাবে খণ্ডাইছে, অনেকে আমার ধারণা বুঝেছেন, অনেকে বোঝেন নাই, অনেকে এটা নিয়ে প্রপাগান্ডা করছে বলে আমার কাছে মনে হয়েছে। কিন্তু আপনি যদি কোনো জায়গায় ঘেটেও দেখেন, পুরা দুনিয়া তন্ন তন্ন করেও দেখেন, একদম ফ্রম দ্য ফার্স্ট ফাহমিদুল যেদিন ন্যাশনাল টিমে কল পাইছেন 38 জনের টিমের ভেতরে, ফার্স্ট থিং আমার ভিডিও যেটা, সেইখানে একদম বলা যে সাম্পদোরিয়ার একাডেমিতে একটা ছেলে খেলছে, সাম্পদোরিয়া থেকে কারা কারা আসছে এটা তো আমি জানি, ঠিক আছে? তো এই একাডেমিতে যে সে খেলে না, এইরকম একটা ফুটবলার দেশের জন্য অ্যাসেট। দেখা যাক যে শেষ পর্যন্ত তিনি কি করেন বা কতটুকু কি করতে পারেন, খুবই তরুণ বয়স গেল। এরপরে যত ভিডিও, যত আমাদের যে অ্যাডের টাইমে যত কোয়েশ্চেন আসছে বা যা কিছু, আমি সবসময় বলছি ফাহমিদুল কেন খেলতে পারবেন না, মানে লামিনী আমার যদি খেলতে পারে এই বয়সে, আমার দেশের ফুটবলারদের সে তার সঙ্গে তুলনাও করেন, তাহলে বোঝাই যাইতেছে যে তার কোয়ালিটি যা যা আছে এগুলো বেটার। এরপরে কেন কারো কাছে মনে হয়েছে যে আমি এইটার এগেইনস্টে, আই হ্যাভ নো ক্লু, আমার কোনো ধারণাই নাই। হ্যাঁ, এখন আমি তো এটা বলতে পারবো না ফাহমিদুলকে দলে নিয়ে খেলাইতেই হবে, এটা যেমন আমি বলতে পারবো না, আমি এইটাও বলতে পারবো না তাকে দল থেকে বাদ দিতে হবে। এইটা বলার বা না বলার আমি কোনো, এবং আরও স্পেসিফিকলি যদি আপনি বলেন ব্রডকাস্টের চ্যানেল হিসেবে আপনি আসলে পুরোপুরি জার্নালিস্টিক ওয়েতে সবসময় নেগোশিয়েট করতে পারবেন না, এবং জিনিসগুলোকে আসলে আপনি অ্যানালিসিস না, ঠিক এটার কারেক্ট ওয়ার্ডটা কী হবে, মানে হ্যান্ডেল করতে পারবেন না, তাই তো? আপনি জার্নালিজমের স্টুডেন্ট, আপনি আরও এটা ভালো ব্যাখ্যা করতে পারবেন। কিছু সব জায়গারই কিছু নিয়ম কানুন থাকে, এর ভেতরে থেকে যতটুকু যা করা যায় করা হয়। ফাহমিদুলের ইস্যুটা আসলে প্রথম যেখান থেকে আসলো সেটা হচ্ছে যে আমাদের এই শো এর মাঝখানে যেটা হচ্ছে গিয়ে ফুটবল শো, সেটার মাঝখানে একটা আমি ছিলাম না, ছিল ওই এপিসোডটা ছিল না, আপনি ছিলেন আর আনন্দ ভাই ছিল, আনন্দ ছিল সেই এপিসোডটা। তো কোয়েশ্চেন এসেছিল ফাহমিদুলকে নিয়ে কোনো একটা কোয়েশ্চেন। দেখেন এর আগে কিন্তু ফাহমিদুলের কোনো মানে ট্রেনিং ফুটেজ বা কোনো কিছুই আমরা দেখি নাই। সো কোচ তাকে সিলেক্ট করেছেন, তাকে এনেছেন। তো তখন আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে হচ্ছে আমি বলেছিলাম যে হয়তো ফাহমিদুলের কয়েকটা দিন সময় লাগবে, এইটা বলা আসলে হচ্ছে কি আমার ভুল হয়ে গিয়েছিল মনে হয়। কেন এই যে বললাম, দেখেন সবাইকে একটু সময় দিয়ে ক্যাম্পে প্রথমবার ডাকেন, ডেকে হচ্ছে একটু সময় দেন বা দেখেন, এটা কিন্তু ফাহমিদুলের প্রথম ক্যাম্পে কল ছিল। তো আমার মনে হচ্ছিল যে তার হাতে তো সময় আছে, ওই ক্যাম্পের এনভায়রনমেন্টের সাথে থাকবে। আমি কিন্তু মনে হচ্ছে ফাহমিদুলকে ছোট করে কোনো কথা বা ওই সময়টা আমি বলিনি, বাট সেই জিনিসটা আসলে ভুলভাবে হয়তো মিসইন্টারপ্রেট হয়ে গিয়েছে। প্রবাসী ফুটবলার দেখে এই কথা নাকি হচ্ছে বলেছে, এইসব কথাবার্তাও শুনতে হয়েছে। বাট এলিটা কিংসলে যখন ন্যাশনালিটি পায়, তার আগে বাংলাদেশের যদি যেই 2-3 জন সাংবাদিক যদি এই প্রজেক্ট যদি আমরা বলি মিশন এলিটা কিংসলে, সেটা নিয়ে যদি কাজ করে থাকে, আমি প্রাউডলি বলবো সেটার মধ্যে আমি একজন। এলিটা কিংসলে নবাবকে না ডাকা, নবাবকে ডাকা, নবাব কই, নবাবের পারফরমেন্স যা হচ্ছে, এটার পেছনেও কিন্তু হচ্ছে আমি কোনো বায়াসনেস থেকে না, আমার কাছে মনে হয়েছিল প্রিমিয়ার লিগে এই ছেলেটা ভালো পারফরমেন্স করছে, তাকে ডাকা উচিত। মানে আপনি যা দেখছেন, আপনি যা দেখেছি তাই। তো ওই জিনিসটা হচ্ছে নবাবের বেলাও কিন্তু হচ্ছে আমি বেশ কয়েকটা রিপোর্ট আসলে আমি করেছি, মানুষ ওগুলো কিন্তু মনে রাখেনি। মানুষ তখন হচ্ছে গিয়ে জিনিসটা ফাহমিদুল ইস্যুতে চলে আসে, এবং ফাহমিদুলের পরে যখন আমি আস্তে আস্তে খেলা দেখা শুরু করলাম, ফাইন, ও তো হচ্ছে ইজিলি থাকতে পারবে। এখন এই জায়গায় আরও একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে। সেটা কখন থেকে শুরু হলো? যখন হাভিয়ার কাবরেরা সৌদি আরব থেকে দেশে আসলেন, সামহাও কোনো একটা কিছু সৌদি আরবে হয়েছিল, সেই জিনিসটা তিনি ফ্ল্যাশ আউট সেখানে করেন নাই। তিনি এসে বলছিলেন যে ওই যে সেম সময় লাগবে বা হচ্ছে ওকে দেখবো, ওর সময় আছে। তখন মানুষ রিলেট করেছে ওই 1.5 মাস আগে যে আমি বলেছিলাম যে হাভিয়ার কাবরেরা হয়তো একটু সময় নিয়ে তাকে সুযোগ দেবেন, ওই জিনিসটা। তাহলে টি স্পোর্টস এর তোকে জানলো কিভাবে? ওরাও সিন্ডিকেটের পার্ট। জিনিসটা কিন্তু কাকতালীয় হয়েছিল। রিফাত আমাকে বলতেছিল, ভাই আপনি তো তাহলে অক্টোপাস। বাট ডেফিনেটলি রিফাত আমাকে বলতেছিল যে ভাই দেখেন আপনি ওটা 1.5-2 মাস আগে বলেছেন, এইটাই হলো, এবং হচ্ছে এখন মানুষজন হচ্ছে মেলাচ্ছে ওইটা। অনেক ক্ষেত্রে এই ঘটনাটা এরকম হয়। আমি নাইল ভাইয়ের কথাটাই যদি ব্যাখ্যা করার চেষ্টা করি এইভাবে, ধরেন সে তো উনি জার্নালিজম করছে অনেকদিন আগে থেকে, হ্যাঁ, এবং কয়েকটা টিভি চ্যানেল যখন কথা বলতেছে ওই সময় উনি স্টুডেন্ট, তো উনার গোড়াপত্তনটা আরো বেশ শক্ত যদি আপনি গোড়ার হিসাব করেন আর কি। তো উনি কিন্তু একটা প্যাটার্ন ধরতে পারে। এখন ধরেন আপনি অনেকদিন ধরে বাংলাদেশের ফুটবল ফলো করতেছেন, কার কপালে কি হইতে পারে এইটা যদি আপনি প্রেডিক্ট করেন আন্দাজ করে,
যে আমি আগে দেখছি অমুক এক ফুটবলারকে তো আনা হয়েছে, অনেক সম্ভাবনা ছিল, ভালো, আমি জানি আরে খেলাইতে হবে, কিন্তু আলটিমেটলি তো কি করে আমি তো দেখতেই পারতেছি। সেই আগের 5টা উদাহরণের পরিপ্রেক্ষিতে কারো কাছে যদি মনে হয় যে 6 নম্বরটাও আসলে একই রকম হয়ে যেতে পারে, তাহলে সে তো তার ব্যক্তিগত মতামত দিছে, তাই না? এবং সেই মতামত শুদ্ধ হইতে পারে, অশুদ্ধ হইতে পারে, সেটা নিয়ে আলোচনা হইতে পারে, সেটা নিয়ে সমালোচনাও হইতে পারে, এটাই স্বাভাবিক, আপনার যে কোনো কিছুই হইতে পারে। কিন্তু যেটা অস্বাভাবিক সেইটা হইতেছে যে এইরকম মানে কিছু জায়গায় যেটা খুবই খুবই অনাকাঙ্ক্ষিত, এটার কোনো প্রয়োজন ছিল না। এটা হয়তো অনেকেই করছেন না বুঝে, অনেকেই করছেন হয়তো জেনে শুনে। যারা জেনে শুনে করছেন তাদের তো আসলে অন্য কোনো টার্গেট হয়তো থাকতে পারে, আমি জানি না। আর যারা আসলে অনেকে আছেন যে হার্ট হয়েছেন, উনি আর হয়তো এক্সপেক্ট করেন না যে নাবিল ভাই এই কথাটা বলবে, তো তাকে ব্যাখ্যা করার সুযোগ তো আসলে নাবিল খানের নাই বা রিফাত মাসুদের নাই যে যায় ব্যাখ্যা করবো, হ্যাঁ, যে ভাই এই হচ্ছে কারণ। কিন্তু এইটা একটা অপশন হইতে পারে যে এখানে ব্যাখ্যা করা গেল বা কিছু একটা। এটা যারা কষ্ট পাইছেন, এই কষ্ট পাওয়াটা লেজিট। আপনি যে পরের কোয়েশ্চেনটা করতেছিলেন যে সমর্থকদের এই আকাঙ্ক্ষা, সমর্থকদের আকাঙ্ক্ষাকে একদম ফুল রেসপেক্ট দিতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইনফ্যাক্ট আমি তো খানিকক্ষণ আগেই বলতেছিলাম যে এটা চকচক করতেছে এই কারণ সমর্থকদের ওই আকাঙ্ক্ষা ছিল। আপনি চিন্তা করেন যে হামজা চৌধুরী যে বাংলাদেশি ফুটবলার, এটা তো আমরা একটা গ্রুপের থেকে জানছি, বা সৌমিত সোমকে আনতে হবে, এই আশা তো তারা ছাড়েন নাই, এই আশা তারা সব সময় রাখছেন। পরে গিয়ে এই যে অমিত ভাই কাজের কাজ করে দিচ্ছেন, হ্যাঁ। তো ঘটনাগুলো তো এইভাবে ঘটছে, উনারা যেভাবে লেগেছিলেন পুরো জিনিসটার পেছনে। এই ব্যাপারটা একটু বোঝা দরকার যে যখন আমি জার্নালিস্ট না, আমি তো বাংলাদেশের ফুটবলের ভালো চাই। বাংলাদেশের ফুটবল যখন কিচ্ছু ছিল না, হামজা ছিল না, কেউ ছিল না, কিছুই ছিল না, যখন কেউ দেখতেও না, তখন উনারাও দেখতেন যেমন আমরাও তো দেখতাম, আমরা তো সেটার সাথে ছিলাম। তো এখন এই জিনিসটারে এমন একটা টক্সিসিটির লেভেলে কোনো জায়গায় কেউ যদি নিয়ে যাওয়ার চেষ্টা করে, ওটা হয়তো ওনাদের অনেক অতিরিক্ত আবেগ থেকে হইতে পারে। কিন্তু এটা আসলে ব্যক্তিগত স্বাধীনতা, এনে মানা করারও কিছু নাই। আপনি যদি ওটা করে শান্তি পান, আপনি পাইতেই পারেন। এবং সোশ্যাল মিডিয়া, যে কয়েকদিন আগে কোল পালমার বলতেছিল একটা কথা, ওইটারে যদি আপনি কোটও করেন, কোল পালমার লাস্ট ম্যাচে গোল করার পর যেটা বললো যে সোশ্যাল মিডিয়ার এই সব ট্রল ফল এগুলার নিয়ে, এটা হইতে পারে। একটা জিনিস ভালো যে ভাই আপনি যে ফুটবল নিয়ে কথা কইতেছিলেন না, আপনি যে কইতেছেন, এটাই আমার পাওনা। আমি ওইটাই বলছিলাম যে দেখেন কিছুদিন আগেও কিন্তু এইসব জিনিস নিয়ে কথা হয় না, রাইট? সো এখন আমরা পজিটিভটাও দেখছি, নেগেটিভটাও দেখছি। আই থিঙ্ক ইটস এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম। ইভেন মানে সেম কোয়েশ্চেনে যাই, আপনারা অ্যাট দ্য মোমেন্ট দেখছেন যে অনেক কিছু আপনারা যেটাই বলেন দেখা যায় যে there is always বলে না টু সাইড অফ কয়েন্স। আপনারা পজিটিভটা বললে মানুষ নেগেটিভ। সো হাউ আর ইউ গাইজ হ্যান্ডলিং দ্যাট অ্যাট দ্য মোমেন্ট? কীভাবে অ্যাড্রেস করছেন, কীভাবে হ্যান্ডেল করছেন? নাবিল ভাই আপনি থেকে প্লিজ। আর আমি একটু নাবিল ভাইয়ের কাছে এটাও জানতে চাই যে যখন কোনো একটা মানে যদি কোনো এরকম একটা ইনসিডেন্ট ঘটে যখন কিনা মানুষের অনেক ক্রোধের আপনি শিকার হয়েছেন, আমি একটু আমার কাছে মনে হয় এই পডকাস্ট টাইপের জায়গায় এগুলো আসলে শেয়ার করার মতো জায়গা, যে আপনি আসলে কোন পর্যায়ে পর্যন্ত আপনি স্ট্রাগলটা ফেস করেন। কারণ মানুষজন যায় না, মানুষজন ভাবে যে পরের দিনে এসে তো নাবিল খান আর রিফাত মাসুদ হাইসেই কথা বলতেছে, প্রবলি ওনাদেরকে এটা টাচ করতেছে না, অথবা তাদেরকে হয়তো মানুষ ওই কমেন্ট পর্যন্তই ট্রাবল দিচ্ছে। এটা কতটুকু পর্যন্ত চাই, ট্রলিং অথবা ইয়া? আমার কাছে মনে হয় আপনাদের বলা উচিত এটা। আচ্ছা, আমি ফাহমিদুল ইস্যুটাতেই, সেটা হচ্ছে যে ফাহমিদুল ইস্যুর পর আমি মনে হচ্ছিল আপনার জাতীয় গালিগালাজ খাওয়া সদস্যের মধ্যে একজন হয়ে গেছে, কমেডির সদস্য হয়ে গেছে। মানে গালিগালাজের পর্যায়ে আপনার এমন জায়গায় চলে গিয়েছিল, আমার ওয়াইফের ইনস্টাগ্রামে অথবা ফেসবুক, দুইটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার ছবির নিচে যে আমার নামে গালি দেওয়া হচ্ছে। আচ্ছা, তার মেসেজ বক্স মানে আমি দেখলাম, মানে ওই দিন খুলে আমি দেখতেছিলাম যে এই অবস্থা। আমি ওকে পাঠাচ্ছিলাম যে দেখ মানুষজনের অবস্থা। তো এইটা আসলে আমি প্রচন্ড পরিমাণে ডিপ্রেশনে আলটিমেটলি আমি চলে গেছি। আমার মনে হয় না আপনার 11 বছর হয়ে গেছে আল্লাহর রহমতে এই সাংবাদিকতা ক্যারিয়ারে ফ্রম 2014, কখনো আসলে এই ধরনের কাজ না করে বকা খাইছি, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু একটা মেন্টাল ট্রমা হয়ে গিয়েছিল, এরকম অবস্থায় চলে গিয়েছিল। বাট বুঝলাম যে মানুষজনের অনেক এক্সপেকটেশন, মানুষজন চায় হয়তো আমি এই জিনিসগুলো না বলি, দ্যাটস ইট, মানে এইটাই। বাট ওইটার আপনার মেন্টালি আমার কাছে বেশ কয়েকদিন 5-6 দিনের মতো বলতে গেলে আমি ওই ট্রমার মধ্যেই ছিলাম। ইনফ্যাক্ট এখনও যদি আপনার কোনো আমি কিছু পোস্ট করি, মানুষজন আবার ওইটাকে ঘুরে ফিরে টেনে আসছে। তো এখন ধরেন গিয়ে আর ফাইন, মানুষজনের আশা তারা ফাহমিদুলকে দেখতে চায়। আমি তো ভাই ফাহমিদুলের প্রতিপক্ষ না, মানে কখনো বাংলাদেশের আল্লাহর রহমতে আমার বাংলাদেশের সব ফুটবলের সাথে পার্সোনালি খুব ভালো সম্পর্ক, কখনো কেউ বলতে পারবে না যে
মানে আপনি কোনো এজেন্ডা নিয়ে কাজ করছেন, ওর কোনো এজেন্ডা বাস্তবায়ন করতেছি। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে, বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে তার যে মানে যে কোনো ফুটবলার ইজ এ নাইস গাই, মানে যেটা সবসময় তার ক্ষেত্রে হয় যে আপনি দেখবেন যে ফুটবলের সাথে তার অন্য মাত্রার সম্পর্ক, এই কারণেই তার ওই সোর্সও ভালো আর কি। হ্যাঁ, খুব ভালো, ঠিক আছে, খুব ভালো। যাই হোক, আমরা নাভিল ভাই নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছেন যে ট্রলিং কোন পর্যায়ে পর্যন্ত যাইতে পারে, অথবা ইভেন হিট কমেন্টও কোন, হ্যাঁ, ক্রিটিসিজম সবকিছুই কোন পর্যায়ে পর্যন্ত যাইতে পারে। আপনার ক্ষেত্রে কি হয়? আচ্ছা, আমার ক্ষেত্রে যেটা হয় দেখেন, ধরেন অনেক সময় একটা কাজ আমি করলাম, সেই কাজটা হয়তো কেউ বললো যে ভালো হয়েছে, আবার আরেকজন ধরেন অমিত ভাই বললো যে না ভালো হয়নি, আপনি বলছেন ভালো হয়েছে। তো দিন শেষে আমি আপনার দুইটাই নেই, ভালো হয়েছে ভালো হয় নাই দুইটাই নেই। আমার নিজের তো একটা জাজমেন্ট আছে, যদি দুইজনই বলি খারাপ হয়েছে, হ্যাঁ আমার নিজের একটা জাজমেন্ট আছে যে দুজনই বলছেন খারাপ হয়েছে কিছু একটা, ঠিক আছে, আমি জানি যে এই কাজটা আমি ভালো করছি, তাহলে আমি আপনার কথা আসলে কানে নিব না। আমার যদি নিজের জায়গায় আমি নিজে ক্লিয়ার থাকি। আবার আমি যদি এই জায়গায় দেখি যে না ঠিক আছে, আমার কাছে মনে হইতেছে যে কাজটা আসলে আরো ভালো করা যেত, তখন আমি অমিত ভাই যে বললো যে ভালো হয় নাই সেটা আমি খুবই গুরুত্ব সহকারে নিচ্ছি, ঠিক আছে, এবং এটা নিয়ে নিজেকে শুধরানোর যত চেষ্টা বা পরের দিকে এইভাবে চলে কিছু জিনিস। আর ওই ইয়ার কথা যেটা বললেন, মানে ভালো খারাপ দুইটার ক্ষেত্রে এটা, কেউ একজন বললো যে ভালো করছেন, ওটা যে এমনি এমনি বোঝানো না খুব ভালো হয়েছে তা না, ওটা আমার তো আগে নিজেরে বুঝাইতে হবে যে এটা ভালো হয়েছে না মন্দ হয়েছে তারপরে। আর ওইটা যেটা বললাম একটা মজার ঘটনা নিয়ে আসি, 2022 ওয়ার্ল্ড কাপে তো ব্রাজিলের ব্রাজিলের কোচ তিতে হেঁটে বেরোচ্ছেন আর কি, আপনি জিজ্ঞেস করছিলেন, রাইট? তো দেখলাম যে আমি অন্য একটা কন্টেন্ট শুট করতেছিলাম আমার চ্যানেলের জন্য, মানে টি স্পোর্টসের জন্য। তো দেখলাম কি যে সবাই জার্নালিস্ট যারা ছিল যে চাকের মতো মৌমাছি চলে গেল ওইখানে, যে তার সামনে মাইক ধরছে, সবাই যে যার ভাষায় প্রশ্ন করতেছে, আমি আমার মতো করে প্রশ্ন করতেছি যে কারণ আমি জানি যে উনি ইংলিশ বোঝেন, ঠিক আছে, উনি বোঝেন, এখন উত্তর দিবেন কিনা ওটা তার ব্যাপার। তো আমি জিজ্ঞেস করতেছি যে বাংলাদেশে প্রচুর ব্রাজিলিয়ান ফ্যান আছে, আপনি তাদেরকে কিছু বলতে চান কিনা? হ্যাঁ, ওইটা ফার্স্ট ম্যাচ ডের দিন, কাতার আর কোস্টারিকার ম্যাচ ছিল। তো তখন উনি কয়েকবারই অনেক মাইক তার সামনে, পরে উনি একটা আনসার আমাকে দিছেন যে ব্রাজিল বিশ্বকাপে ভালো করুক আমি চাই, এরকম সব কিছু সম্পূর্ণ জেনারিক একটা অ্যান্সার দিছে, দিয়ে উনি চলে গেছেন হাঁটতেছে। আর ওর মধ্যে ধরেন যে ক্যামেরাম্যান কয়েকজন পোল্টি খায় নিচে পড়েও গেছে এরকম, কারণ এগুলো তো এইসব কোচের ধারে কাছে মানে এই পর্যন্ত যাইতে পারাটাও একটা আমি আমার সাকসেস হিসাবে দেখি যে আমি এই পর্যন্ত যাইতে পারছি, ঠিক আছে, এটা বিরাট ব্যাপার। হ্যাঁ, মানে এটা আপনি আর বাংলাদেশে নাই, আপনি এখন সব কিছুর মধ্যে আছেন। তো ভালো কথা, এই জিনিসটা যেহেতু কোনো ইন্টারভিউ দাঁড়ায় নাই, আমি ওটা আর আমার অফিসে পাঠাইও নাই। আমি পরের দিন মজা করে ওই জিনিসটা দিছি, উনি যেহেতু পর্তুগিজ ভাষায় বলছেন, আমি ক্যাপশন লিখছি যে এরকম যে গালি দিল নাকি, ঠিক আছে, মজা করে লিখছি। তো ওটা কিছু ভিউ হয়েছে, কিছু লোকে দেখছে। এরপরে ওয়ার্ল্ড কাপের নকআউট সিরিজের খেলা যখন শুরু হয়, লিওনেল স্কালোনি প্রেস কনফারেন্স ছিল, সেখানে তার শেষ কোয়েশ্চেন ছিল যে বাংলাদেশি ফ্যানদেরকে নিয়ে কিছু বলবেন কিনা। ওই কোয়েশ্চেনটা কে করছিল? ওই কোয়েশ্চেন আর্জেন্টিনা এক জার্নালিস্ট। তো তখন উনি ওটার আনসার দিছে, হ্যাঁ, যে আনসার দিয়েছেন যে এরকম বাংলাদেশের সবাইকে ধন্যবাদ, এই সেই হাবিজাবি। তো তারপরে আমরা ওই দিন প্র্যাকটিসে যখন গেলাম, আর্জেন্টিনার প্র্যাকটিসে, তো তখনই আর্জেন্টাইন জার্নালিস্টদের সঙ্গে কথা হইলো। ওরা তখন আমরা বাংলাদেশ, মানে আমরা আর ওরা এক হয়ে গেছি, হ্যাঁ, মানে আর কোনো নাই, হ্যাঁ ভাই এর আগের থেকে এর মধ্যে আরেকটু পিছনে যাই, কিন্তু যখন স্কালোনি বলে ফেলছে তখন ধরেন ওরা অফিসিয়াল আনুষ্ঠানিক। এর আগে ধরেন ওয়ার্ল্ড কাপের ফার্স্ট যেদিন আর্জেন্টিনার প্র্যাকটিস কভার করতে গেছি, ওই দিন গিয়ে দেখা হয়েছে সোরিনের সাথে, হুয়ান পাবলো সোরিন, বার্সেলোনায় খেলছে, ভিয়ারিয়ালে খেলছে, আর্জেন্টিনার ক্যাপ্টেন ছিল 6 ওয়ার্ল্ড কাপে। তো তাকে আমি ইন্টারভিউর জন্য অ্যাপ্রোচ করছি, স্বাভাবিক, আমার অফিস থেকে পাঠাইছে, আমি তো ভাই যারে পাবো তারে গিয়ে ইন্টারভিউর জন্য অ্যাপ্রোচ করবো, দুনিয়া সবাই রে বলবো। তো বলতেছে যে দেখো আমি তো এই টিভি চ্যানেল থেকে আসছি, প্রথমে পাত্তা দেয়নি ফার্স্টে, কেউ তো পাত্তা দেওয়ার দরকার নেই। তারপর বলছে আমি বাংলাদেশ থেকে আসছি, এরপর সে আমার জড়ায় ধরছে, হুয়ান পাবলো সোরিন আমাকে জড়ায় ধরছে, ঠিক আছে, ভিডিও আছে আমার কাছে। তারপরে আমি তাকে বলতেছি, মানে আমি তো ধরেন ওই জায়গায় আমি আর জার্নালিস্ট নেই, আমি তখন হচ্ছে যে গইলে গেছি, ফ্যান বয়, পুরা ফ্যান বয়। তারপরে সে আমাকে বলতেছে যে দেখো আমি তো আরেকটা টিভি চ্যানেলের সাথে কন্ট্রাক্ট করা, ওরাই আমাকে এখানে নিয়ে আসছে, আমি আসলে অন্য কোনো স্ক্রিনে অ্যাপিয়ার করতে পারবো না। হ্যাঁ, তো এইটা মানে বাংলাদেশ সম্পর্কে ওদের আগে থেকেই ভালো ধারণা ছিল, এরপরে ওই ধারণাটা আরও পোক্ত হয়েছে। তো যেহেতু কারণে ওটা বছর আমরা নিউজ করলাম ওই দিন, এরপর তো বাংলাদেশে এইটা বিরাট খবর হয়ে গেছে যে কোনো এক ভদ্রলোক আমার এই প্রোফাইল থেকে নিয়ে এই ভিডিও
তার ইয়াতে পোস্ট করছে যে দেখো বাংলাদেশকে লিওনেল স্কালোনি চেনে কিন্তু বাংলাদেশের এই সাংবাদিককে ব্রাজিলের পাত্তাই দিল না। হ্যাঁ এরকম একটা কিছু। তো আমি তো দিনের মতো কাজ টাজ করে ঘুমাইছি ভাই, আমি প্রচুর টায়ার্ড, ঘুমের তো ওইটা দেখি ঠিক আছে। আমি দেখলাম যে আমি শালা কি দেশের 1 নাম্বার শত্রু, আমি আমার ইনবক্সে ঢুকে দিয়ে আমার দেশে ঢুকতে দেবে না। ভাই কি করছি আমি, কি করছি আমি বুঝতে চাই যে ভাই আমার দোষটা কি, যে দেশে ঢুকতে দেবে না। কারণ আমি হচ্ছে যে ব্রাজিলের কোচের মানে ব্রাজিলের কোচ যে বাংলাদেশ চিনে না বা বাংলাদেশ সম্পর্কে জানে না, আমি নাকি এটা বলছি। হ্যাঁ মানে আমার দেশে ঢুকতে দেবে ভাই, মানে আমার হেইট কমেন্টে আমার ইনবক্সের ওই যে স্প্যাম ভরা, গালি গালাজ 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে ওই দিন। হ্যাঁ তো এই কাজ তো আমি গাইল খাইতে করতে আসিনি, মানে খুবই অনেস্ট আমি এই ব্যাপারে, যে আমি ফুটবল দুনিয়াদারি ছাইড়ে দিয়ে এসে ফুটবল খেলার রিপোর্টিং করতে আসছি, তোমার গাইল খাইতে নাকি অদ্ভুত। ঠিক আছে, আর কত হচ্ছে তুমি তো জানোই না বেটা কি হয়েছে ঘটনা। তো এটারে স্বাভাবিক। এরপরে ঘটনা প্রবাহে ওইটা 2 দিন 3 দিন চলছে। এরপর আমি আবার একটা ব্যাখ্যা করে একটা ভিডিও দিলাম যে এইটার আসলে ঘটনাটা কি হয়েছিল। ওই ঘটনার ব্যাখ্যা দেওয়ার পরে আবার দুনিয়া 2 ভাগ হয়ে গেল, বাংলাদেশে যাওয়া হয় একদল আমার পক্ষে আর একদল আমার বিপক্ষে। এখন কে যে আমার পক্ষে আর কে যে আমার আগের ভিডিওটা পোস্ট করা তাহলে উচিত হয়। হ্যাঁ কিছু একটা, ঠিক আছে কিছু একটা। এখন কে যে আমার প্রোফাইল এসে খুঁজে ওই জিনিস বাইর করে এই করবে এটা আমি জানি না। তারপরে ওইখানে আমার একটা মোটামুটি একটা 101 কোর্স হয়ে গেছে যে কি আসলে করতে পারে আর কি করতে। তারপরে এই জিনিসটা আমার আসলে ওই অর্থে অ্যাটলিস্ট কেউ মানে মাইরা ফেলার হুমকি তো দেয় না আমাকে। 22-এর পরে এই 25-এ এসে যেই জিনিসটা একটু খারাপ লাগছে এইভাবে যে এত বড় একটা ওকেশন বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরী ফার্স্ট ম্যাচ খেলবে, এই সময় আমরা এই সময় আমরা যদি মানে ইউনিটিটা ধরে রাখতে পারতাম আমরা বোধহয় আর একটু বেটার কিছু করতে পারতাম হয়তো। হ্যাঁ আমার কাছে মনে হয় যে এই ধরনের সিচুয়েশন একটা টিমকে হেল্প আলটিমেটলি অনেক ক্ষেত্রে হয়তো করে না। আমার কাছে মনে হয় আমরা অনেক আলোচনা করে ফেলছি, অনেক সিরিয়াস কথাবার্তাও বলে ফেলছি, অনেক মজার কথাবার্তাও বলে ফেলছি। আমরা একটু গেম সেগমেন্টের দিকে যাই। আমাদের একটা গেম সেগমেন্ট আছে যার নাম হচ্ছে দৌড়ের উপর অ্যান্সার। সো আপনি ঠান্ডা অ্যান্সার, হ্যাঁ দৌড়ের একটা ওয়ার্ড প্লে করছে এই জায়গায়, অমিত ভাই একটা ওয়ার্ড প্লে করছে, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট হয়ে গেছে অলরেডি, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, ব্র্যান্ড খুশি ইনশাআল্লাহ। ঠিক আছে, সো দৌড়ের উপর অ্যান্সার করব আমরা। এটা আমরা বেসিক্যালি 10টা কোয়েশ্চেন করব, প্রথম 5টা আমি করব, তারপরে 5টা অমিত ভাই করবে। কে কারে কোশ্চেন করবে? দুজনের জন্য, দুজনের জন্যই। আগে নাভিল ভাই অ্যান্সার করেন, তারপর রিফাত ভাই অ্যান্সার করবেন, এভাবে করে আমরা যাব। টাইম নিতে পারবেন না দৌড়ের উপরে। কতক্ষণ সময়? মানে যা আসবে মাথায় তাই। হ্যাঁ এক ওয়ার্ডে মানে এক্সপ্লেইন আপনারা চাইলে করতে পারেন, বাট আমরা প্রেফার করব যে দৌড়াই করতে পারবেন, হ্যাঁ কোনো টেনশন নাই, কোনোটাতেই কোনো টেনশন নাই। ওকে স্টার্ট, রেডি দুজনে? আচ্ছা, বেস্ট স্টেডিয়াম অ্যাটমসফিয়ার বাংলাদেশে? বসুন্ধরা কিংস আরেনা। এখন পর্যন্ত যা পাইছি কিংস আরেনা, কিংস আরেনায় ন্যাশনাল টিমের ম্যাচ। ওকে, আপনার ফেভারিট বাংলাদেশি ফুটবলার অফ অল টাইম? অল টাইম হামজা চৌধুরী। আলফাজ। ওকে, 3 নম্বর কোয়েশ্চেন, আপনার প্রেস বক্সের একদম আপনি ভুলতে পারবেন না এরকম একটা মোমেন্ট? আমার কাছে মনে হয় অলরেডি বলে ফেলছেন দুজনে। ওকে ঠিক আছে, যদি জার্নালিস্ট না হইতেন বা কমেন্টেটর না হইতেন তাহলে কি হইতেন? কোনো একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মে কাজ করতাম। স্পোর্টস রিলেটেড কোনো কিছুর সাথে থাকার চেষ্টা করতাম, ফুটবল রিলেটেড, সেটা যে কোনো রেঞ্জে হোক, যে কোনো ইয়াতে হইতে পারে। ওকে, প্রিমিয়ার লিগ নাকি লা লিগা? লা লিগা। প্রিমিয়ার লিগ। ওকে, অমিত ভাই? ফার্স্ট রিফাত ভাই, তারপর নভেল ভাই। পেনাল্টি ড্রামা ও লাস্ট মিনিট গোল? লাস্ট মিনিট গোল। লাস্ট মিনিট গোল। ট্যাকটিক্যাল অ্যানালাইসিস অর ইমোশনাল স্টোরি টেলিং? স্টোরি টেলিং। আচ্ছা কেন এটার ব্যাখ্যা করি? আমার দরকার আছে। এমন না যে জার্নালিস্টরা ট্যাকটিক্যাল ব্যাখ্যা করে না, কিন্তু যে ট্যাকটিক্যাল অ্যানালিসিস আমি করব, আমার সার্টিফিকেশন কি? আমার কাছে মনে হইতে পারে যে ম্যানচেস্টার ইউনাইটেডের 3 ব্যাক খেলা দিছে, এটার কোনো আউটপুট তো আসতেছে না। হ্যাঁ, এটা নিয়ে আমি সারাদিন কথাও বলতে পারবো বা সব কিছু, কিন্তু এইটা আসলে আমার ফার্স্ট জব না অ্যাজ এ জার্নালিস্ট। আমার ফার্স্ট জব হচ্ছে স্টোরি টেলিং। এবং সেটা যে কোনো স্টোরি হতে পারে, শুধুমাত্র স্টোরি টেলিং না, ফ্যাক্ট ট্যাক মিলায় সব কিছু করে। আমার ওই ট্যাকটিক্যাল নলেজ থাকতে হবে, এটা বাঞ্ছনীয়, কিন্তু স্টোরি টেলিংটা আমার কাছে আমাকে বেশি টানে। আপনি দেখবেন যে এই ট্যাকটিক্যাল অ্যানালিসিস করার জন্য এক্স ফুটবলার কোচেস, ওনারা হচ্ছে দে আর দ্য গাইস, মানে
ওনাদের কাজ হচ্ছে এটা, ওনারা এটা করবেন, ওইটার সাথে আমরা অ্যাড করতেই পারি, ওইটার সাথে আমরা এটা বলতেই পারি যে এটা না খেলায় ওইটা কেন খেলানো হয়েছে, এটা এই কারণে খেলানো হয়েছে। কিন্তু আমি আসলে যদি বলি যে এইটা না খেলায় এইটা খেলাইলে ভালো হইতো, এই যে জাজমেন্ট এটা আমি দিতে পারবো না জার্নালিস্ট, এটা দেওয়ার কোনো অন বেসিস অফ হোয়াট আমি কি জানি। আপনার যদি রেলেভেন্ট এক্সপেরিয়েন্স থাকতো তখন আপনি দিতে পারেন। এর থেকে মনে হয় আপনার স্টোরি টেলিং, আমি পুরো ঘটনাটা বা সিচুয়েশনটা যদি আপনার একটা গল্পের মতো করে হচ্ছে গিয়ে বলা যায়, আমার মনে হয় মানুষজনের কাছে ওইটা আরো বেশি। আর স্টোরি টেলিং এর ট্যাকটিক্স থাকে তো, মানে স্টোরি টেলিং এর ট্যাকটিক্স একদম থাকে। আপনি প্রেস কনফারেন্সের আগে, ম্যাচ ডের আগের দিন প্রেস কনফারেন্সে কোচকে কী কী কোয়েশ্চেন করতেছেন তার উপর ডিপেন্ড করে কোচ অনেক সময় তার ধারণা পাল্টায় ফেলায়। এবং এইটার একদম সাক্ষী হইতেছে আমি, যে ধরেন আবাহনী ম্যাচ খেলতে যাবে এপ্রিল 25 সাথে AFC কাপের, তো ওই দিন ম্যাচের আগের দিন প্রেস, আমি খুবই তখন একদম জাস্ট শুরু করছি জার্নালিজম, মানে মাঠে যাওয়া শুরু করছি। তো ওই সময় আমি ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্স জিজ্ঞেস করছিলাম কোচকে যে কোচ আপনার তো এরকম এরকম, তো উইং দিয়ে তো প্রচুর অ্যাটাক করে ওরা এপ্রিল 25, তো আপনি আসলে কি প্ল্যান করবেন, আপনার কি কোনো সুইচ করার প্ল্যান আছে 3 ম্যান ব্যাকলাইনে বা কিছু? তো আমি বলছি হ্যাঁ এটা একটা অপশন হইতে পারে, তবে আমি এখনও ভাবি নেই যে কী করবো, কারণ কোচরা আসলে বলেন না কখনো যে ভাবছি না কি করছি। পরের দিন ওই ম্যাচে নর্থ কোরিয়ার ওই টিমরে আবাহনী হারাইছে 4-3 গোলে, উইচ ওয়াজ হিউজ, হ্যাঁ, বাংলাদেশের যে কোনো টিমের জন্য। এরপরে কোচ ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসে, আমি আর ওই দিন প্রশ্ন করি নেই, প্রেস কনফারেন্স শেষে দেখছো আমি 3 ম্যান ব্যাকলাইন খেলাইছি, ঠিক আছে। তো এই যে এইটা যে শুধুমাত্র এইখানে হয় তা না, এইটা আমি বাইরেরও অনেক জায়গায় দেখছি। সো দ্য মেইন থিং ইজ ইট ম্যাটার্স। ইভেন তো আমরা দৌড়ের উপরে আনসার চাচ্ছিলাম, বাট দ্য মেইন থিং ইজ আপনি ওপিনিয়ন দিতে পারবেন, জাজমেন্ট দিতে পারবেন না। ওপিনিয়নও কোয়েশ্চেনের ফ্রেমে, হ্যাঁ, যে অলসো আপনার ওপিনিয়নটা কোনো একটা স্ট্যাট দ্বারা ব্যাকড হইতে হবে। মানে আমি জিজ্ঞেস করছি যে আপনার কি চেঞ্জ করার কোনো ইচ্ছা আছে কিনা, আমি তো বলি নাই বাট চেঞ্জ কর, ঠিক আছে, কারেক্ট। সো কামিং ব্যাক টু দ্যাট, ইয়োর গো টু স্ন্যাক্স ডিউরিং ম্যাচ কভারেজ? কফি, স্ন্যাক্স। এখন এটা দুই রকম, এটা হচ্ছে যে বাসায় বসে খেলা দেখলে একরকম, না না কমেন্ট্রি করতেছেন, গরম পানি, চা, মানে কফি, আমার একটা চিল্লানি দিলেই আমার গলার ইয়া ছিঁড়ে যায়। আমি আরেকটা এটার ফলো আপ কোশ্চেন আছে, আরো দুইটা কোশ্চেন করে দিই। সো ফ্যান রিঅ্যাকশন অর এক্সপার্ট ওপিনিয়ন ফর ইউ? মানে অ্যাজ এ জার্নালিস্ট যখন যান, আপনি কি এক্সপার্ট ওপিনিয়ন শুনতে বেটার লাগে নাকি ফ্যানের রিঅ্যাকশনগুলি তখন আপনাকে আরো মানে ভালো লাগে, কোনটা? এক্সপার্ট ওপিনিয়ন। ওয়ান থিং যেটা আপনার কাছে মনে হয় যে বাংলাদেশ ফুটবল মিডিয়া যেটা ইমপ্রুভ করতে পারে, যারা এটা বলার আমার উচিত হবে কিনা জানি না, কিন্তু আমি আমার জায়গা থেকে যতটুকু বুঝি স্বল্প জ্ঞানে বলি, যারা ফুটবল করেন ওনারা ফুটবলটাই ওনাদেরকে করতে দেওয়া, হ্যাঁ, কারণ এইটা ফুটবল অনেক ভাস্ট ভাই, মানে রাতের বেলায় চ্যাম্পিয়ন্স লিগের খেলা দেখা পরের দিন নাম বললে তো আবার বলবে ধরেন এটা বাংলাদেশ লিগের খেলা, ঠিক আছে, এটা একটা মানসিক মানে যায় এটা, ঠিক আছে। আপনি টেনশন করেন না ভাই, আপনি বিপদে পড়ার মতো অলরেডি অনেক কথা বলে ফেলেছেন, এইটা নেওয়ার ক্যাপাসিটি থাকা, এবং বাংলাদেশে যেটা করা সেটা হচ্ছে বাংলাদেশে প্রচুর মানুষ ইউরোপিয়ান ফুটবল দেখে, মানুষ প্রচুর খেলা দেখে, খেলা দেখার পরে ওই জিনিসটার রিপোর্ট আস্তে আস্তে সকাল হয়ে যায় বা দুপুর হয়, রাত হয়। এই জিনিসটাকে যেই দিন বাংলাদেশের মিডিয়া রিকগনাইজ করবে যে ভাই আমি যদি রাতের বেলায় আমার শো রাখতে পারি, হ্যাঁ, সেটআপ চেঞ্জ করে, ওই দিন বাংলাদেশের মানে এই ফ্যান বেজের চেহারা পাল্টায় যাবে 100%। আমার ক্ষেত্রে হচ্ছে ধরেন ম্যাক্সিমাম বা ম্যাক্সিমাম নয়, অনেক সময় আপনার দেখা যায় যে অনেকের ইন্টারভিউ ধরেন ফুটবল রিলেটেডই নেওয়া হয়, যেটা হচ্ছে গিয়ে রেলিভেন্ট না, বা ওই জিনিসটা আরো বেটার হচ্ছে গিয়ে অনেকের কাছ থেকে কথাবার্তা নেওয়া যাইতো। স্ন্যাকের কথা বলছিলেন যে প্রেস বক্সে আপনি বলছেন গরম পানি, কিছুদিন আগে আমি দেখেছি যে আপনি আপনার বৃষ্টির মধ্যে ভিজে আপনার জামা কাপড়গুলি শুকাতে দিয়েছিলেন, তো আমরা দর্শকরা জানতে চাই তাহলে কি পরেছিলেন তখন? ওর নিচে আরেকটা গেঞ্জি পরা ছিল, আরেকটা গেঞ্জি পরা ছিল, স্যান্ডো গেঞ্জি পরা ছিল, ঠিক আছে, ওটা দিয়ে কাজ চালানো হয়েছে আর কি, পুরা ভেজা। আর ভিজে যাওয়ার কিং হচ্ছে যে ভদ্রলোক, আমি ভিজতে আমি কমেন্ট্রি করছি যে কতবার ইন্ডিয়াতে সল্ট লেকের ম্যাচ, হ্যাঁ, মানে মোহনবাগান আর বসুন্ধরা কিংস, মানে আকাশ ভাঙছে হচ্ছে ঝড়ে, মানে মাথার উপর থেকে টিন ভেঙে পড়ছে। আর ওই স্টেডিয়াম জানাতাম স্টেডিয়াম, মানে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ হয়েছে, এমন বৃষ্টি, সে বৃষ্টিতে ঝড় প্রথমে বৃষ্টি, এবং বৃষ্টিতে প্রেস বক্স ভেঙে পড়ছে,
একটা মানে ভাঙে FIFA গেছে সার্টিফাইড, আচ্ছা। পানি পড়তেছে, মানে আচ্ছা, এই আচ্ছা, পর্যন্ত পানি। হ্যাঁ, আর উনি ছিল হইতেছে বাইরে। তো আমি আবার কিছু কিছু দিক দিয়ে একটু সুবিধাবাদী আছি, দেখেন না যে আমি ছিলাম না শোতে, কাটাই গেছি, আমার মধ্যে এইসব আছে। হ্যাঁ, তো আমি করছি কি, আমি সুন্দর মতো বৃষ্টি 2-1 ফোঁটা পড়ছে, পটাৎ করে ঢুকে গেছি ভিতরে। সে কমেন্ট্রি করতেছে, ভাই মানে বিরাট বড় দেশাত্মবোধ নিয়ে সে কমেন্ট্রি করতেছে, করে যেতে হবে বৃষ্টিতে। সে আপনি আর কমেন্ট্রিতেই নাই তখন? না, ওইখানে সে আছে, আর হচ্ছে আমাদের সাথে এক ইন্ডিয়ান আরেকজন ছিলেন, যাকে আমরা ওই ম্যাচের জন্য রাখছিলাম। তো ঠিক আছে ভাইয়া, করো তোমরা, এই বৃষ্টিতে হয়ে যাবে। কিন্তু মজার কাহিনী শুনেন, আমি মনে অনেকক্ষণ কমেন্ট্রিটা টানছি, হ্যাঁ, পরে মাঝখানে হচ্ছে আপনার কেটে বের হয়ে গেছে, কারণ কোনো সাউন্ড যাচ্ছিল না। আমি কমেন্ট্রি করতেছি দেশের বাইরে থেকে, তো ধরেন হচ্ছে ওই কোঅর্ডিনেশনটা হচ্ছিল না, কেটে বের হয়ে গেছে আগেই। এবং হচ্ছে টপ টপ করে পানি পড়তেছে, এই সাউন্ড এন্ড এভরিথিং, যা তা অবস্থা। না বাট মানে থ্যাঙ্কফুলি আপনারা প্লেয়াররা যেই আই উড সে অ্যাটমসফিয়ারে খেলছিল, আপনারা সেম অ্যাটমসফিয়ারে কমেন্ট্রি করছিলেন। হ্যাঁ, আর প্লেয়াররা চলে গেছে, আর ওইখানে কি মানে সাথে আমাদের মাইক ছিল, তো ওগুলাকে মানে ইলেকট্রনিক আইটেমস এন্ড এভরিথিং, ওগুলার সাথে যে ইঞ্জিনিয়ার থাকেন উনি না আসা পর্যন্ত আমি আসলে সরতাম। এবং চ্যানেলে আমি তো, উনি তো জানে যেমন যে যাইতেছে জিনিসটা, আপনি তো চোখ চুপ করে পারবেন না, ওখানে যদি ঠাডাও পরে আপনারা কথা বলে দিতে হবে। তো রাইট। আমরা আবার একটু ডিসকাশনে ফেরত আসি, আমি একটু নাবিল ভাইয়ের কাছে যাই। আপনার অলরেডি রিফাত ভাই মাঝখান দিয়ে বলছেন যে আপনার একটা সেগমেন্ট আছে, একটা হ্যাশট্যাগও আছে, একটা সিরিজ আছে বলতে গেলে, সেটা হচ্ছে 16 আনা ঠিকঠাক। আপনি কিভাবে শিওর হন প্লেয়ারদের সাথে? আমি রিফাত ভাইয়ের কথাটাই টানি যে প্লেয়ারদের সাথে কানেকশনের কারণে আপনার সোর্সেস কি, সোর্স রিভিল নাও করতে পারেন, বাট আমি জানতে চাই আসলে প্রসেসটা কি, আপনি কিভাবে শিওর? প্লেয়ার বাদ দেন, আল্লাহর দুনিয়ায় এমন কোনো সোর্স নাই তার কাছে নাই। আচ্ছা আচ্ছা, সেটা মানে আগে হচ্ছে আপনার প্রচুর ধরেন এই ধরনের পোস্টগুলো করতাম, এখন কাজের চাপের জন্য আসলে অনেকটা কম। নাকি বিয়ে করার জন্য? না, বিয়ে করার জন্য না, বিয়ে করার জন্য না, বরং হচ্ছে কি আপনার বিয়ে করার পর মনে হয় সোর্সগুলো মাঝে মাঝে আরো বেশি করেও কথা বলে, এমনও হয়। জিনিসটা আমি প্লেয়ারদের কাছ থেকে, যার যে ঘটনা তার কাছ থেকে আমি হচ্ছে জিনিসটা শিওর হওয়ার ইয়ে করি। যেমন ধরেন প্লেয়ারদের সাইনিং এর ক্ষেত্রে আসলে বেশি জিনিসগুলো হয়। ধরেন হচ্ছে ওই প্লেয়ার আমাকে বলে রাখছে, যেমন এখনো তো প্রিমিয়ার লিগের একদম লাস্ট বিজনেস এন্ড চলছে, আর কয়েকটা রাউন্ড বাকি, এর মধ্যে কিন্তু অনেক প্লেয়ার অনেক জায়গায় সাইন করে ফেলেছে। তো ওইসব খবরও মনে করেন আমি জানি, প্লেয়াররাই আমাকে বলে, বাট ওরা আমাকে বলে দেয়, বা ওই বিশ্বাসটা ওদের আমার ওপর আছে যে ওরা বলে যে ভাই আমি আপনাকে ফাইনাল বললে আপনি পরে ছাইলেন। তো দেখা যাচ্ছে ওরা বলার পরে আমি আলটিমেটলি ছাড়তেছি। তো এই জায়গায় হচ্ছে আপনার ওই যার নিউজ সে হচ্ছে আমার সবচেয়ে বড় একটা সোর্স, এবং আমি ধরেন হচ্ছে ওই সোর্সের প্রাইভেসিটা মেনটেন করি, প্লাস হচ্ছে ওই যে যেটা বললাম, কেউ যদি কখনো না চায় আমি আসলে তখন ওই জিনিসটা ছাড়ি না, সেটা যত বড় আমার কাছে ব্রেকিং এ মনে হোক। আমার কাছে ওইটা আমি বিশ্বাস করি, ওই হুট করে ছেড়ে দেওয়ার থেকে আমার কাছে রিলেশনশিপটা রাখাটা ইম্পর্টেন্ট, আমি ওইটাকে প্রায়োরিটি দিই, কারণ সে তো বিশ্বাস করে আমাকে একটা কথা বলেছে। এইটা আর হচ্ছে আপনার ধরেন এগুলো আসলে রিভিল করাটা ঠিক না, বাট আশেপাশে অনেকে ধরেন আছে যাদের মধ্যে থেকেই জিনিসগুলো হয়। যেমন গত 4 থেকে 5 বছর আগে বিএফএফ এর খুব একটা সিক্রেট একটা নিউজ ছিল, সেইটা হচ্ছে আমি হচ্ছে তখন আমি চ্যানেল 24 আমি সেটা আসলে রিভিল করে দিই। ওইভাবে আসলে সিক্রেট মানে কি, নির্বাচনের আগে ইশতেহারে কি কি থাকতেছে এটা কোনো জায়গায় কোনো ইয়েতেই ছিল না। কাজী সালাউদ্দিনের তখন তিনি আসলে ইলেকশন করেছিলেন, সেটা মনে করেন আমি সবার আগে রিভিল করে দিই কি কি একদম ইলেকশনের তার ইশতেহার, ওনার ইশতেহার ঘোষণার আগে। তখন মজার জিনিসটা হয়েছিল যে একটা মিটিং হয়, ধরেন ওই রিপোর্টটা ওই দিন যেদিন গিয়েছে ওই দিন রাতেই হচ্ছে গিয়ে আপনার বিএফএফ এর বোর্ড রুমেই একটা মিটিং হয়েছিল। আমাকে যে বলেছিলেন উনি ধরেন ওখানে ছিলেন, ঠিক আছে, বাট ওইখানে আরো 2 জন ছিলেন যাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, তো তারাও আসলে আমাকে অল্প অল্প আভাস দিয়েছিলেন। এখন কেউই না কারোর সামনে আসলে হইতে পারতেছে না, একজন আরেকজনকে বলছে যে ওর কাছে এই নিউজটা গেল কিভাবে। তো এই জিনিস একজন আরেকজনকে অ্যাকিউজ করতেছে, কিন্তু আমি তো ধরেন 3 জনের কাছ থেকেই শুনতেছি পার্সোনাল রিলেশনশিপ, মানে এইটাই আসলে মেইন সোর্স আমার। রাইট। এইটা নিয়েও আমার একটা জাস্ট কোয়েশ্চেন আছে। ধরেন ফুটবলেতে আসলে ফর এক্সাম্পল টিম নিউজ বলেন বা ফরমেশন বলেন, রাইট, এগুলি তো কোচেসদের কাছে ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। সো মানে আপনার মানে কি মনে হয় বাংলাদেশ কি এখনো এইসব জিনিস নিয়ে রেডি? অনেক সময় আমরা দেখি যে ধরেন জার্নালিস্ট, টিভি চ্যানেলস দে ওয়ান্ট টু গো ট্রেনিংটা দেখতে চায়, বাট আবার কোচেস বা ম্যানেজমেন্টের থেকে একটা বাধ্যবাধকতা থাকে, রাইট? সো আমাদের যেই মানে ওভারঅল মিডিয়া, নিউজ মিডিয়া আছে,
ওরা কি এখনও বাংলাদেশের ফুটবলের সাথে কি ইভলভ হতে পারছে? আই এম শিওর টি স্পোর্টস ওই জিনিসগুলি আপনারা যেখানে আপনাদের যে কর্মস্থান ওই জিনিসগুলি মেনটেন করে যাচ্ছে, বাট ওভারঅল ইন টার্মস অফ স্পোর্টস আপনি যদি অন্য নিউজ মিডিয়াও দেখে থাকেন, সো মানে আমরা আসলে এখনও কি ওই লেভেলে যাচ্ছি যে এইসব জিনিস আমরা রেসপেক্ট করতে শিখেছি? বিকজ জানেন টিম নিউজ কিন্তু একটা বড় একটা জিনিস, যে ক্লাবের হোক ন্যাশনাল টিমের হোক, একটা যদি অপোনেন্ট কোচ জেনে যায় তাহলে তো ও জেনেই যাবে যে ও অপোনেন্ট কী ট্যাকটিকে খেলছে। সো আপনাদের কি মনে হয় যে এখানে কি একটা নিউজ মিডিয়ার যে একটা রেসপন্সিবিলিটি থাকা উচিত, ওটা কি ভালোভাবে হচ্ছে নাকি? মানে ওরা কি এটা পারফর্ম করছে নাকি? এই পুরা ব্যাপারটাই আসলে আপনার সাথে বা জার্নালিস্ট বা মিডিয়ার সঙ্গে আপনার ফেডারেশন বা টিমের সম্পর্ক কেমন, এটার উপরে অনেক সময় মানে এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থাকে অনেক সময়। যেমন আপনি যদি আর্জেন্টিনার টিমের কথা চিন্তা করেন, একটা সময় এরকমও গেছে, এখনও সম্ভবত আছে, হচ্ছে ম্যাচের আগের দিন 11 দিয়ে দিত। জি, কারণে দেখছে যে আটকাইতে পারে না। জি, হ্যাঁ, যেমন যেহেতু আটকাইতে পারে না, তাই তারা চিন্তা করছে ঠিক আছে আমি 24 ঘন্টা আগেই এটা দিয়ে দেবো, সবাই পাক, একজন দুজন কেন পাবে, পাইলে এটা সবাই পাক, এটা ওপেন ফর অল থাকুক। এখন এইখানে প্রশ্নটা আসতে পারে যে ওরা তো আর্জেন্টিনা, আমি তো বাংলাদেশ, আমার কাছে ওই একটা লং থ্রো ট্যাকটিক্সও হয়তো ম্যাচের অনেক বড় ইম্প্যাক্ট রাখবে বা রাখতে পারে। আমি তো এখনো ওই স্টেটে যাইনি, কারণ লিওনেল মেসির খেলা তো সবাই জানে, কিন্তু হয়তো দেখা গেল যে আমাদের অমুকের খেলা তো সবাই আর দেখে খুঁজেও পায় না। দুইটা দুই রকম, কিন্তু এই পুরা ব্যাপারটা আসলে একটা টু ওয়ে প্রসেস হইতে হবে। যে আমার মনে হয় যে বাংলাদেশের ফুটবলকে যথেষ্ট রেসপেক্ট জার্নালিস্টরা করেন। এই বাংলাদেশের মানে এই ফুটবলকে জার্নালিস্টরাই দিনের পর দিন টিকায় রাখছেন, এবং বাংলাদেশে এই ফুটবল যেভাবে কভার করা হয়, এই 185 নম্বর ফিফা র্যাঙ্কিং, আমার মনে হয় না এটা আর এরপরে আমার মনে হয় না যে প্রত্যেকটা মিডিয়াতে এটা আমাদের জানার অভাব যে আমরা তো ওই ওয়েবসাইটে যাই না, খুঁজি না, পড়ি না, দেখি না, কিন্তু বাংলাদেশের ফুটবলের মোটামুটি সব খবরই খুব গুরুত্ব সহকারে কভার করা হয়। হ্যাঁ, কিছু জায়গায় ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে কিরকম, যে ওই যে ক্রিকেটের সাথে যেই নিউজটা আসলে টপে যাওয়ার কথা, ওটা লড়াই করে আসলে পারা যায় না, কারণ বাংলাদেশের ফুটবলকে লোকে ওই জায়গায় অনেকে জায়গা দিতেও চায় না, অথবা দেয়ও না, ওনাদের মাইন্ডসেটই চেঞ্জ হয়ে রয়েছে। এটা চেঞ্জ করতে হয়তো আমাদের সময় লাগবে, আমরা হয়তো একটা সময় ইনশাল্লাহ পারবো, কিন্তু নিউজ কভার হয়। এইটা যেই লেভেলে নিউজ কভার হয়, আমার মনে হয় এটা অনেক দেশেও হয় না। মানে ধরেন 1-2 সিজন আগেও এমন ছিল, মাঠে যত না দর্শক, এর থেকে প্রেস বক্সে সাংবাদিকের সংখ্যা বেশি প্রিমিয়ার লিগ ফুটবল বাংলাদেশে। তো এইটা হচ্ছে কি ওই কভারেজের দিক থেকে মানে বেশ ভালোভাবেই ফুটবলের ইয়ে আছে। আর যেটা বললেন যে ওই টিম নিউজগুলো আসলে সামটাইমস বের হয়ে যায়, বা হচ্ছে আমাদের কাছেই ধরেন হচ্ছে গিয়ে আসে, বা আমরাই জানতে চাই। এখন আমরা কতটুকু কি বলবো, কতটুকু কি বলবো না, সেটা তো একান্তই আসলে আমাদের উপর থেকে। যেমন চ্যানেলের নিয়মের উপর করে। ধরেন একই নিউজ উনার কাছে আসছে, উনি এক চ্যানেলে, আমি আরেক চ্যানেলে, আমার চ্যানেল পারমিট করে এটা দেওয়ার, কিন্তু উনার চ্যানেল করে না, তখন ওইটা ওখানে যাবে, এটা এখানে যাবে না। সিম্পল। ওদেরও তো রেসপন্সিবিলিটি। যেমন ধরেন হচ্ছে একটা এক্সাম্পল, এইবার ধরেন হচ্ছে যখন সৌদি আরবে ট্রেনিং হলো, বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে কত গোলে জিতেছে, মানে প্লেয়ারদেরকে ধরেন হচ্ছে ডিরেক্ট বলা, কোচ হাভিয়ার ক্যাব্রেরা এবং টিম ম্যানেজমেন্টকে বলা, কারোর কাছে যেন গোলের এক্সাক্ট নাম্বারটা যেন না বলে। আপনারা খেয়াল করে দেখেন, ওই হ্যাঁ এক একজন আসলে এক একটা বলেছে, কারণ এটা হচ্ছে স্ট্রিক্টলি বলা ছিল যে জানা মানা। মানে রিসেন্ট এক্সাম্পল এইটার একটা ধরেন, এইটা হচ্ছে গিয়ে মানে কোচ চান নাই হচ্ছে গিয়ে ধরেন ওই তাইফের যে ক্লাবটাকে হারানো হয়েছে, ওইটা নিয়ে খুব বেশি মানুষজনের ওই এক্সপেকটেশনটা বেড়ে যায়। তারপর ধরেন ইন্ডিয়া ম্যাচে কোনো একটা কিছু হলো, মোর অফ এক্সপেকটেশন ম্যানেজমেন্ট আর কি। বেশি গোল দিলে বলবো যে বেশি ইজি টিমের সাথে খেলেছে, কম গোল দিয়ে গেলে বলবো যে হ্যাঁ ওর সাথেও হারছে। এটা কিন্তু এটা হইতেই পারে, এটা হইতেই পারে, মানে কোচের এটা কোনো। তো আমার একটা মানে কমপ্লেইন আছে এই জায়গায়। কমপ্লেইনটা হচ্ছে এরকম যে লোকে তো জানতে চায়, তুমি যদি কোনো ম্যাচ খেলে থাকো, তুমি তাহলে এটা বলো না ভাই এই টিমের সাথে খেলছি, এই আমার রেজাল্ট হয়েছে। হ্যাঁ, এইটারে আপনি এখন আর আজকালকার যুগে ঢাকতে পারবেন না। আপনার কথা যে ঢাকতে, আর যদি আপনার কাছে সিক্রেসি মেইনটেইন করতে হয়, তাহলে বাংলাদেশ ফুটবলের আগে ওই জায়গায় যাইতে হবে যে ওই যেই প্লেয়ার যারা আসলে ন্যাশনাল টিমে আছে, ওনারা তো দেখা গেল যে সবার সাথেই কথা বলতেছেন, কিন্তু ওনাদের তো সবার সাথে কথা বলার প্রয়োজন নাই। ওনাদের তো আসলে হিসাবে এজেন্ট থাকার কথা, ঠিক আছে? আমার তো আসলে এজেন্টের সাথে কন্ট্যাক্ট করা, তার পর্যন্ত আমার যাইতেই পারার কথা না। যদি তার সাথে আমার পার্সোনাল রিলেশনশিপ থাকে আলাদা হিসাব। লিওনেল মেসির সঙ্গে জার্নালিস্টের সরাসরি যোগাযোগ আছে, কিন্তু কয়জনের? সবার তো না নিশ্চয়ই, তাই না? তো এই একই প্রসেসটা ওই একই রকম, যে কিন্তু আপনি এই মানে বাংলাদেশের এই কোচের কমিউনিকেশনে গ্যাপ আছে, ঠিক আছে? এইটা আমার কাছে মনে হয় এটা মারাত্মক গ্যাপ আছে। গ্যাপটা কোন জায়গায়? এই যে ফাহমিদুল একটা, ঠিক আছে, আপনার এসে যদি আপনি একটা প্লেয়ারে বাদ দিয়ে থাকেন,
তো তার সঠিক যুক্তি দেখেন, মানে আপনি মানুষের এত বেকুব কেন ভাবছেন যে মানুষজন তো বুঝতেই পারতেছে যে এই টিমটা, আপনি যদি এক্সপিরিয়েন্সের কথা বলেন, এক্সপিরিয়েন্স তো ও টিমের সাথে থাকলে হবে, 23 জনের টিমে থাকলে হবে। আমি তো বিশ্বাস করি যে 23 জনের টিমে ওইখানে থাকলে ম্যাচের শেষ 10 মিনিটে ফাহমিদুল নামলে ওই ম্যাচ ঘুরে যেতে পারতো, বাংলাদেশ ওই ম্যাচ বের করে আনতে পারতো। ভাই আমার কাছে মনে হয় আমরা যত ফুটবল দেখছি, যদি ইয়াং প্লেয়ার হয় এবং তার যদি টাইম লাগে, উল্টা তাকে হচ্ছে টিমের সাথে নিয়ে যায়, কারণ ওইটাই তো এক্সপিরিয়েন্স, না থাকলে এক্সপিরিয়েন্স হবে কেন? হচ্ছে গিয়ে আলামিনকে লাস্টে ইন্ডিয়ার সাথে স্কোয়াডে কেন রাখা হলো না? কারণ আলামিনের ওই যেটা আমাদের শোনা কথা, এটা কিন্তু হচ্ছে গিয়ে ধরেন মানে এইটা নিয়েও যেন পরে কিছু না হয়, মানে আলামিন ইন্ডিয়ায় যে ট্রেনিং সেশন গুলো হয়েছে সেখানে আলামিনের পারফরমেন্স বিলো এভারেজে নেমে গিয়েছিল ম্যাচের ঠিক লাস্ট কয়েকদিন আগে, এটা আমাদের শোনা। হ্যাঁ, শোনা কথা। এই কারণে কিন্তু হচ্ছে কোচ তখন ওই লাস্টে ধরেন আলামিনের খেলা দেখায় একরকম, খেলা তো দেখেছি আলামিন হচ্ছে এবারের সিজনের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার, বাট হচ্ছে কোচ তখন না ওই সাহসটা পাচ্ছিলেন না যে আমি আলামিনকে খেলাবো নাকি খেলাবো না। এখন দেখেন এই ফাহমিদুল ধরেন হচ্ছে ট্রেনিং এ বা ওই ইন্ডিয়া যে সেশন গুলো আছে ওটাতে খুবই ভালো করতে পারতো, ও নাকি দুর্দান্ত করেছে সৌদি আরবে, শোনা আমাদের প্লেয়ারদের কাছ থেকে শোনা বা অফিসিয়াল যারা রয়েছেন তাদের কাছ থেকে শোনা আমাদের, সৌদি আরবে নাকি ট্রেনিং এসে বেশ ভালো করেছে, বাট ওই যে কোনো একটা ইস্যু, সেই জিনিসগুলো আসলে ক্লিয়ার করে দেওয়া উচিত। গোয়িং ব্যাক টু আওয়ার ডিসকাশন, আপনারা তো কমেন্টেটর, আপনাদের কাছে কি মনে হয় যে বাংলাদেশের কমেন্টারিতে হাউ ইজ ইট ইভলভিং? নাভিল ভাই থেকে শুরু করি প্লিজ। বা আপনি যদি নিজের সেলফ ক্রিটিকই হন, আপনি কি বলবেন যে আপনি অথবা রিফাত ভাই আপনারা কোন জায়গাটাতে সবচেয়ে বেটার করতে পারেন বা আরো বেটার করতে পারেন আসলে? আচ্ছা, এই জায়গায় ধরুন হচ্ছে আমাদের ফুটবলের যেটা মানে ডাটা পাওয়া আসলে খুবই টাফ হয়। ধরুন হচ্ছে এই ডাটা জিনিসগুলো যদি বা স্ট্যাটিস্টিক্যালি এই এন্ডে ধরুন হচ্ছে আমরা বলতে পারি যে আমরা যেহেতু ব্রডকাস্টার আমাদেরও বেশ কিছু জায়গায় গাফিলতি আছে, এটাও ডেফিনেটলি বলতে হবে। তো ওই জিনিসগুলো যদি আপনার ইজিলি পাওয়া যেত তখন মনে হয় আমরা রেলিভেন্ট টপিকসের সাথে এটা আসলে ইজিলি আরো ম্যাচ করতে পারতাম। ধরেন এক্সাম্পল এমনই দেয় যে আমরা তখন হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ চলো না, এএফসি চ্যাম্পিয়ন্স লিগেরও আপনার হচ্ছে আমরা শুরুর দিকে কমেন্ট্রি করতাম, তো দেখা যেত আপনার আল নাসের, আল হিলাল, রোনালদো যুগের আগে প্রথম তখন হচ্ছে আপনার প্রচুর ডেটা ইনফরমেশন আমরা পাচ্ছি, ওগুলোর সাথে তখন হচ্ছে আপনার ইমিডিয়েটলি রিলেট করতে পারতাম আমরা। এই জিনিসটা আসলে আমাদের একটা ঘাটতি আছে বড়। ইনফ্যাক্ট ন্যাশনাল টিমেরও যদি আপনি ডাটার কথা বলেন, যেমন মানে বাংলাদেশের অল টাইম টপ স্কোরার কে, এটাই তো কেউ জানে না। জি জি, মানে তর্ক বিতর্ক আছে। তো ধরেন হচ্ছে এই টাইপের একটা এক্সাম্পল যে মানে আমাদের সোর্স কি হয় যে একটু ঘেটে দেখা, সকার ওয়ে হতে পারে, যে কোনো ওয়েবসাইট হতে পারে, ফটমব, এআই স্কোর, তো ওই জায়গায় না মাঝে মাঝে কিছু জিনিস আসলে ভুল থাকে, ডিসক্রিপেন্সি আছে। জি, আর ধরেন এই জিনিসটা আসলে তখন হচ্ছে ফুটবলাররা বলে যে ভাই আসলে তো এইটা না। যেমন লাস্ট কয়েক সপ্তাহ আগে এক ফুটবলার আমাকে বলছে ভাই এই ডাটাটা আপনি আসলে ভুল দিচ্ছেন, কিন্তু ডাটা পরে আমি ওর স্ক্রিনশট নিয়ে দেখালাম ওইখান থেকে। আচ্ছা, কমেন্ট্রি যেটা ধরেন কমেন্ট্রির হিসাবটা এরকম, আমরা বাংলাদেশে তো এক টাইপের কমেন্ট্রি শুনে আসছি। কমেন্ট্রির ব্যাপারটা অনেক সময় নির্ভর করে আপনার মাঠের এনভায়রনমেন্ট কেমন এইটার উপরে। ওই ফাঁকা কোভিডের সময় খেলা দেখতে কেমন লাগতো? ওই সময় কমেন্ট্রি জমতো না, মানে তাহলে আপনি আমি যখন ওই যে ফাঁকা গ্যালারির কমেন্ট্রি করতেছি তখন আপনার কাছে মনে হইতেছে যে আমি ঘুমাইতেছি, এটা আমার দোষ না, ঠিক আছে? আবার একই মানুষ আমি যখন ন্যাশনাল টিমের খেলায় কমেন্ট্রি করতেছি তখন তো ভাইবই আলাদা। মোরসালিনের গোল, যে মোরসালিনের গোলের পরে যেই ইয়াটা অ্যাকশনটা, ওইটা তো খুবই ধরেন একদিক থেকে খুবই পজিটিভ, ওটার মধ্যে তো একটা ভাইব আছে, তাই না? কিন্তু অন্যটাই নাই কেন? কারণ হচ্ছে ওই এনভায়রনমেন্ট নেই। আবার ধরেন আমাদের দেশের লোকাল খেলায় যেই মাইকগুলো ইউজ করতেছে সেটা স্টেডিয়ামের গ্যালারি পর্যন্ত পৌঁছায় না, তো স্টেডিয়ামের ওই অ্যাম্বিয়েন্স না আসলে হবে কোত্থেকে? আবার আমাদের আরেকটা ধারণা আলাদা আছে, ভুলই আছে আমার মনে হয়, সেটা হচ্ছে যে রেডিও কমেন্ট্রি আর কোনটা টেলিভিশন কমেন্ট্রি, এইটা আমরা সময় গুলায় ফেলাই। ধরেন পাস দিচ্ছে, ধরেন মোরসালিন পাস দিচ্ছে ইয়াকে হামজা চৌধুরীকে, হামজা চৌধুরী দিল হচ্ছে কথার কথা ফাহমিদুলকে। কারণ এইটা টেলিভিশনে যখন আপনি কমেন্ট্রি করতেছেন তখন তো এটা তো দেখতেই পাইতেছেন যে আপনার তো বলার দরকার নেই যে আড়াআড়ি পাস দিয়েছে, ডানে দিয়েছে, বামে থাকা, স্পেসিফিকলি একদম বলতে হবে না, তখন তো আপনারা বলতে হবে। বরং এই যে যা টেলিভিশনে দেখা যাইতেছে এইটারে আপনি কি করে বিশেষায়িত করতে পারেন বা এইটারে আপনি কিভাবে এক্সট্রা কোন লেয়ারটা আপনি অ্যাড করতে পারেন। তো টেলিভিশন কমেন্ট্রিতে দেখবেন যে আপনি পজ থাকে। আমরা তো অ্যারাবিক কমেন্টেটর না, অ্যারাবিক কমেন্টেটর জীবনে হইতেও পারবো না। আমরা একবার কমেন্ট্রি করতে গেছি এরকম ইউএইতে, ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ওইখানে পাশে বসছেন ইয়া অ্যারাবিক কমেন্টেটরটা বেইন স্পোর্টসের, আর আমরা বসছি এই জায়গায়। আমরা দুইজন
কথা বইলা এরপরে শুনতেছি যে বেটা এখনো কথা হইতেছে, মানে আমরা দুজন মিলে টেনে পারতেছি না, তারটা এটা আমরা সবাই জানি যে অন্য পেস। স্প্যানিশটাও কাছাকাছি, কিন্তু ইংলিশ কমেন্ট্রিতে প্রচুর পজ আছে, আপনি পাক্কা 1 মিনিটের পজ খুঁজে পাবেন। ওই 1 মিনিটের সময় করে কি, ওদের যে সাউন্ড ইঞ্জিনিয়ার থাকে ওনারা এটা টাইনা মানে কন্ট্রোল করে। আমাকে সেট আপ দেন, ঠিক আছে, আই ক্যান ট্রাই। আমি অ্যাট দ্য সেম টাইম আমি নিজের কমেন্টেটর হিসেবে আসলে মানে পরিচয় করাইতেও খুব একটা পছন্দ করি না, কারণ আমার কাছে মনে হয় না ওইটা আমি খুব ভালো কিছু, আমার কাছে মনে হয় না। রাইট, আমার কাছে মনে হয় নাবিল ভাই ডেটার কথা বলতেছিলেন, আমরা ফাহাদ ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ওনারাও এটা অ্যাকনলেজ করেন, এবং আমার কাছে মনে হয় এইটা হইলেই কথাবার্তা ফ্যান থেকে শুরু করে কমেন্টেটর থেকে শুরু করে যারা অ্যানালিস্ট আছেন সবাই তখন আরো কথাবার্তা অনেক স্ট্যাট বেসড বলতে পারবে, রাদার নিজের অ্যাজাম্পশন অথবা নিজের যেই পার্সপেক্টিভ সেই জায়গা থেকে। জি, আমাদেরকে উনি প্রতিশ্রুতি দিয়েছে দেয়ার হ্যাজ বিন সার্টেন ইনিশিয়েটিভ বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে নেওয়া হয়েছে ইন টার্মস অফ ডেটা, ইভেন স্পোর্টস সায়েন্স নিয়ে আমরা লাস্ট ওনার সাথে কথা বলেছি। সো ইনফ্যাক্ট এটা মনে হয় তাবিদ ভাইও একবার বললেন যে উনি চান যে ডেটা প্রোভাইড করতে। ইনফ্যাক্ট আমরা এটা পাইছিও বিএফএফ এর মিডিয়া থেকে। এইবার ধরেন যখন লিগের ফার্স্ট ফেজটা শেষ হয়েছে তখন আমরা কিছু ডেটা পাইছি, মানে সেটা হয়তো এইটার যখন এই প্রসেসটা আরো স্পিড আপ করবে, যে ম্যাচ শেষে আমরা বল পজিশন দেখতে পারবো, এই হিট ম্যাপ, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো, কয়টা টাচ কিছু, এই জিনিসগুলো পাইলে তখন মানে লেভেলটাই আলাদা হয়ে যাবে। 100%। ইনশাআল্লাহ গোয়িং ফরওয়ার্ড আমরা আসলে এগুলি দেখতে পাবো, অ্যান্ড হোপফুলি যারা এটা দেখছেন বা পিপল বাহাইন্ড ওনারা যারা আমাদেরকে আরো বেটার আইডিয়াসও দিতে পারবে যে ডেটাগুলি কোথা থেকে পেতেও পারি, রাইট। আপনি যেসব বিভিন্ন সোর্সেসের কথা বলেছেন যেরকম, তারপর অপটা আছে অ্যাজ ওয়েল, রাইট। সো আই এম শিওর গোয়িং ফরওয়ার্ড আমাদের এইসব অ্যানালাইসিস বলুন বা কমেন্টারি বলুন এগুলিতে অনেক হেল্প হবে, রাইট, আশা করা যায়। সো জাস্ট অনেক সিরিয়াস কথা বললাম, রাইট, এখন একটু কম সিরিয়াস কথা বলবো। সো আপনারা তো দুজন হলে গিয়ে মানে অ্যাভিড আই উড সে ফুটবল ফ্যান, ফুটবল নিয়ে কাজও করছেন। সো ফুটবল ছাড়া আসলে কি করেন? এটা একটা ভালো কোয়েশ্চেন ভাই, আপনি অ্যানসার দেন। এইটা আমরা ওই দিন জামাল ভাই আর তারেক ভাইকেও জিজ্ঞেস করছি, ওনারাও একটু চিন্তা করা শুরু করছে যে আচ্ছা যখন ট্রেনিং থাকে না অথবা ম্যাচ থাকে না তখন ওনারা কি করেন, সো কমেন্ট্রি যখন থাকে না, জার্নালিস্টের দায়িত্ব যখন পালন করতে হয় না, কি করেন? ঘোরাঘুরি করি, এটা সত্যি কথা। দেশের বাইরে যখন যেখানে আসলে সুযোগ সুবিধা বা সবকিছু মিলে, তো ঘোরাঘুরিটাই হচ্ছে আমার সবচেয়ে পছন্দের। আর মুভি টুভি দেখি, দ্যাটস ইট। বাট ফুটবল ছাড়া তো আপনার আমাদের থাকা হয় আসলেই খুব কম, রাইট, মানে ওইটা ছাড়া। ইনফ্যাক্ট আর আমি একটা জিনিস আসলে ধরেন ওই ফ্যান হিসেবে কখনো আমরা তো আর খেলা দেখতে পারবো না যতদিন না রিটায়ারমেন্টে আসলে না যায়, হ্যাঁ খেলা দেখতে পারবো না। তো ওই জিনিসটা হচ্ছে ওটা পরের হিসেব, যার জন্য যে অবসরটুকু থাকে ওই অন্য জিনিসপত্রগুলাই করা হয় না। ওই মানে খেলা যখন থাকে না, ও টাইম বলে দিই রিল দেখে, ওটা আলাদা, ওটা ভাই ওটা ভয়ঙ্কর নেশা হয়ে গেছে, এটা আমাকে পরিহার করতে হবে আমার নিজের জীবনের স্বার্থে। যাই হোক, যেটা হয় যে খেলা যখন থাকে না, ধরেন সবার ক্ষেত্রে যেটা হয়, আপনারা তো ফুটবল নিয়ে কাজ করেন, কিন্তু যারা ফুটবল নিয়ে কাজ করেন না, ফুটবলটা আমাদের কাছে একটা বিনোদন। ধরেন সারাদিন কাজ শেষে চ্যাম্পিয়ন্স লিগের খেলা দেখলো, দেখার পর ঘুমায় গেল বা কিছু একটা। কিন্তু যখন ফুটবল থাকে না, ফুটবল নিয়ে তো আমি সবসময় আছি, যখন ফুটবল নাই তখন আমার বিনোদনের সোর্সটা কি? আমি এটা নিয়ে একটা শূন্যতায়ও পড়ে যাই মাঝে মধ্যে, যে খেলাও নাই কিছুই নাই, তো আমি কি করবো কি? আমি মানে আমার আমি তখন মোটামুটি এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের মধ্যে একটা ঘোরাফেরা করি যে হু অ্যাম আই, ঠিক আছে, আমি আসলে কি, পারপাস কি জীবনে। এইটা খুবই, যদিও গত কয়েক বছর এই টাইমটা আসে না, কারণ গতবার ইউরো ছিল, কোপা আমেরিকা ছিল, এরপরে দেশে তো খুব একটা বাজে সময় গেছে, তো এইবারেরটাও পুরা প্যাকড। আমি আরো চাইতেছি যে ভাই একটা মাস কোনো খেলা না থাকুক। হ্যাঁ, মানে এইবারের ফুটবল যে পরিমাণ ক্লান্ত করে দিয়ে গেছে, এইরকম ঠাসা ক্যালেন্ডার আমি কখনো আসলে দেখিনি, ভয়ঙ্কর মানে টায়ারিং কিছু কিছু। বাট সামনে থেকে তো এরকমই হবে। হ্যাঁ, সামনে থেকে ফুটবলের ক্যালেন্ডারটা এখন এরকমই হবে। রাইট, এখন তো মাঝখানে গ্যাপ, এবার ক্লাব, রাইট পরের বছর হবে ফিফা ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে। প্লাস আমাদের ন্যাশনাল টিমেও देयर इज अ রেভলিউশন, সো a lot of eyes will be there, so you have to be always on it, ইনশাআল্লাহ। আগের দিনগুলোতে মনে হয় তারপরেও আমরা যারা রেগুলারলি ক্লাব ফুটবল দেখি, মনে হয় একটু রিল্যাক্স থাকতাম যখন হয়তো ইন্টারন্যাশনাল ব্রেক চলতো তখন। এখন তো ইন্টারন্যাশনাল ব্রেকেও আমরা মনে হয় সবচেয়ে বেশি আসলে এই বছর সব কোয়ালিফায়ার, মানে কোনো ম্যাচ তো আর ফ্রেন্ডলি নেই এখন, রাইট। এখন তো সবই দেখতে হবে। 2 বছর আগে হচ্ছে আমরা মনে হয় একটা ইন্টারন্যাশনাল ব্রেক পেয়েছিলাম, বাট ওইটার সময় আপনার চলতেছিল যে এমবাপ্পের
পিএসজির সাগা আচ্ছা আচ্ছা রিয়াল মাদ্রিদ 2 বছর 23 হ্যাঁ 23-এও সাফ ছিল, 23-এও সাফ ছিল, বাট ওই টাইমটাই হচ্ছে কি আপনার একটু পাওয়া গেছিল, তাও প্রত্যেকদিন খবর রাখতে হলো, নিত্য নতুন দিন চেঞ্জ হচ্ছে, যাবো কি যাবো না। আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, আসলে যখন বলি অ্যাজ ওয়েল যে আসলে ফুটবলের বাইরে কি করি, আমার আসলে তেমন কিছু আনসার থাকে না, বিকজ যখন সিজন নাইও তখন দের ইজ ট্রান্সফার কিছু না কিছু হয়। রাইট। সো তখন আমার প্ল্যাটফর্মে গিয়ে রিলস ফেসবুক থেকে দেখি যে আমি টুইটারে সারাদিন পড়ে থাকি, আচ্ছা হোয়াটস হ্যাপনিং, রাইট। ধরেন ইভেন এই ট্রান্সফার নিউজের কথাই বলি আমরা, রাইট, যে ওভার দ্য লাস্ট 10 years আই উড সে ইট হ্যাজ বিকাম এ নিউ, মানে নিউজ মিডিয়ার জন্য বলেন বা এন্টারটেনমেন্টের জন্য বলেন, এমনও আছে অনেকজন ফুটবলের ব্যাপারে জানে না কিন্তু ট্রান্সফারের ব্যাপারে জানে। রাইট। সো হোয়াট ডু ইউ থিঙ্ক যে বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশে তো এই ট্রান্সফার নিউজ অ্যান্ড এভরিথিং আমরা জানি, বসুন্ধরা কিংস বলেন বা আবাহনী বলেন বা মোহামেডান বলেন, এরা অনেক সময় বিদেশি প্লেয়ার্সগুলি এনে থাকে। সো এই ট্রান্সফার নিউজ নট জাস্ট ইন্টারন্যাশনাল, এই লোকাল নিউজ, লোকাল যেসব আমাদের ক্লাব আছে, এই ট্রান্সফার নিউজগুলিকে আরো সুন্দর করে নিউজ করা যায় না? কি মনে হয় আপনার? মানে 16 আনা ঠিকঠাক আসলে কত বড় পরিসরে করা যায়, আমার কাছে মানে এটা কোয়েশ্চেন। মানে এইখানে হচ্ছে কি আপনার বাংলাদেশের ঝামেলাটা কি হয়, বাংলাদেশে হচ্ছে আপনার ওই লাস্ট পেপার যখন আপনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে ওই প্লেয়ার লিস্টটা জমা না দেন, এর আগে আসলে শিওর বাংলাদেশে কোনো কিছু না, যেটা বাস্তবতা, যেটা আমি আপনার ফরেন প্লেয়ারদের ক্ষেত্রে এটা আমি আসলে দেখেছি। ওইটার আগে ধরেন হচ্ছে কি হাইপ তোলার জন্য অনেক করা যায়, তো এই জায়গায় হচ্ছে ক্লাবগুলো না একটু নিজেদেরকে একটু কনজারভেটিভ ওয়েতে রাখতে, আচ্ছা আমি বললাম এখন এই প্লেয়ারকে আমি আনবো, হাইপ তুললাম, কিন্তু লাস্ট আমি আনতে পারলাম না। বাইরের মিডিয়ায় কিন্তু আপনার এটা বাইরের কান্ট্রিগুলোতে ইটস ভেরি নর্মাল, আমি ট্রাই করেছি পারি নাই, কিন্তু এইখানে মনে করেন তখন ফ্যানদের এক্সপেকটেশনটা বেড়ে যায়, কারণ ফ্যানরা ওই ক্লাবের কাছ থেকে এক্সপেক্ট করে যে আমি ওয়ার্ল্ড কাপে খেলা প্লেয়ার বাংলাদেশে দেখতে পারবো, দিন শেষে যদি ওকে না আনতে পারে তখন হচ্ছে ওটা ব্যাকফায়ার করে, তো এই জিনিসগুলো হয়। তো ওইটা হচ্ছে একটা বড় মানে ব্যারিয়ার এই জায়গাটা। এখন ক্লাবের যেই সব অফিসিয়াল আছে তারাও একটু মুখে কুলু পেটে রাখেন, কনফার্ম হওয়ার পর সেই জিনিসটা আনতে চায়। আর এই জায়গায় ধরন হচ্ছে কিছু পলিটিক্সও বাংলাদেশে হয়, এজেন্ট পলিটিক্স, যেটা খুব বাজে রকমের হয়। এটা আসলে ক্লাব অফিসিয়াল তারাই আলটিমেটলি সব জায়গাতেই হয়। হ্যাঁ, বাংলাদেশে জাও ফেলিক্স এতগুলো ক্লাবে খেলে কেমনে? ট্রু, বেস্ট এক্সাম্পল। ধরেন বাংলাদেশে হচ্ছে গিয়ে এটা প্রচুর পরিমাণে হয়। ধরেন আপনি একটা ক্লাবে একটা প্লেয়ারকে সাইন করাচ্ছেন, তখন ওই প্লেয়ার ধরেন 8-10 বছর আগে কোথায় কি করে আসছে, আরও একটা এজেন্ট যে আপনাকে ওই প্লেয়ারের পজিশনে তার প্রোফাইল দিয়েছিল, সে ওই জায়গায় যে হচ্ছে আপনার এই গিরিঙ্গি লাগায় দেয়। আলটিমেটলি তাই অনেক কিছু সত্য পাওয়া যায়, অনেক কিছু সত্য পাওয়া যায় না। তো এইটার জন্য একটু আর কি ধরেন ধীরে চলনীতি থাকে। তবে আমার মনে হয় বাংলাদেশের তো এখন সবকিছু আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলতেছে ফুটবলে, এইটা আমি অন্তত বলবো, এইটাও ডে বাই ডে ঠিক হয়ে যাবে। এইখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে ধরেন এইটা তখনই ওইভাবে প্রেজেন্ট করে মানুষজন বলবে বা আরও বেশি চর্চা হবে যখন ওটা নিয়ে আমরা সবাই কথা বলবো। আপনি চিন্তা করেন আমরা এই যে মে মাস এপ্রিল মাস যখন চলতেছে, আমরা তখন ইন্টারন্যাশনাল ফুটবল নিয়ে কথা বলতেছি। পৃথিবীর যে ফিফার 210টা দেশ আছে এটার মধ্যে আর বাকি 209 দেশে আপনি লিখে দিতে পারি এপ্রিল মাসে কোনো জায়গায় ন্যাশনাল টিমের ফুটবল নিয়ে কথা হয়নি, ঠিক আছে? কিন্তু আমরা বলতেছি কারণ আমাদের কাছে ইন্টারন্যাশনাল মানে ইটস একটা ভাইব, আন্তর্জাতিক, ঠিক আছে? আন্তর্জাতিক না হইলে কিন্তু আমাদের মানে রোচে না। যে আপনি যখন একটু আন্তর্জাতিক হইতে পারবেন তখন আপনাকে সবাই বাংলাদেশে গুনবে। আন্তর্জাতিক না হইলে কিন্তু ভাইয়া আপনার মানে কোনো যেই যা কাজ করেন, ঠিক আছে, সেই অর্থে আপনি দাম আসলে পাবেন না। তো আমাদের আগে যেটা বুঝতে হবে বা যেটা আমাদের অনুভব করা দরকার সেটা হচ্ছে যে আমাদেরকে এই ইন্টারন্যাশনাল ম্যাচ নিয়ে তো ন্যাশনাল টিমে তো কথা বলবোই, সেটা নিয়ে আমরা তখনই আরও ভালো কথা বলতে পারবো যখন আমাদের ডোমেস্টিক লিগটা ওই রকম পর্যায়ে যাবে। এই যে আপনি ট্রান্সফারের কথা বলতেছেন, এখন ধরেন রহমতগঞ্জ কোন প্লেয়ারে সাইন করালো, যাতে কি যায় আসে আপনার, যায় আসে রহমতগঞ্জের ফ্যানদের যায় আসে, ওই ফ্যানের সংখ্যাটা কত, উনার আওয়াজ কি আপনার কান পর্যন্ত পৌঁছাবে? বা অনেক আগ্রহ ভরে অন্য একটা ক্লাবের নামও নিতে পারেন, যে একটা প্লেয়ার আনা হয়েছে, তাকে ঘিরে ওই হাইপটা তখনই তৈরি হবে যখন ওই এলাকার লোকে ওই ক্লাবটাকে একটা মোটামুটি নাম্বার যেটা সাপোর্ট করবে, একটা সিস্টেম থাকতে হবে, তাই না? তো সেইটা তো আসলে বাংলাদেশে এক্সিস্ট করে না এখনো পর্যন্ত। যেমন মোহনবাগান ধরেন, এই যে গুঞ্জন শোনা যাইতেছে যে মোহনবাগান রবসনের কলকাতার সাংবাদিকরা আমাদের পাগল বানায় দিচ্ছে যে ভাই
আসতেছে নাকি এটা বলেন, যেহেতু সে এখানে খেলে গেছে। ধরেন মিগেল দা আমাসানো ইস্ট বেঙ্গলে যেতে পারে, ওদের এখানে ট্রান্সফার নিয়ে যেই মানে হাইপটা আছে এটা এই জায়গায় নাই। এইখানে আবার ধরেন কিছু জায়গায় অসম লড়াইও আছে। হ্যাঁ, আবার এটা কিন্তু আগে ছিল, আগে আমরা হচ্ছে আমরা পড়েছি বা শুনেছি, আমরা আগে হচ্ছে ধরেন ন্যাশনাল টিম আসছে, এয়ারপোর্ট থেকে তাকে তুলে নিয়ে ওই ক্লাবে নিয়ে চলে যাওয়া হতো, কিডন্যাপ করে রাখা হতো, সাইন করতে পারবে না। আমি ওই মানে ওই ম্যাটারই যেতাম যে একসময় তো ক্লাবগুলির কম্পিটিশনও অনেক ইন্টেন্স ছিল, আর এমনও হয়েছে যে প্লেয়ারকে কিডন্যাপ করে নিয়ে গেছিল, জানেই না যে কই সাইন করবে, রাইট? তারপর লাস্ট মিনিটে ডেডলাইন দিয়ে দেয়। সো আমার কথা হচ্ছে মানে এটা তো আসলে ক্লাবের জন্য তো ভালো, রাইট? হোয়াট প্লেয়ার্স আই এম সাইনিং। আমাদের ক্লাবে তো আসলে দেখেন এই যে জিনিসটা চলে তো একটা ডোনেশনে, যেই জিনিসের আউটকাম 1 পয়সা হবে না কোনোদিন, 1 টাকা হইলেও ইনকাম করতে হবে, ঠিক আছে? সেই জিনিস সাস্টেইন করতে পারবে না, এইটা দুনিয়ার সবচেয়ে বড় সত্যি কথা। এটা কোনো জায়গায় সম্ভব না, কোনোদিনও সম্ভব না। যখন আমরা জিনিসটাকে এমনভাবে কমার্শিয়ালি চিন্তা করব যে আমি একটা ক্লাবও দিব, এটা একটা সিএসআরও হইতে পারে, এটা আমার দেশের উন্নয়নও ঘটাইতে পারে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার এতে পাইতে হবে। আমি কি পাইতেছি, বছর শেষে আমার অডিট থেকে আয় ব্যয়ের একটা হিসাব মিলে আমার একটা মানে পাইছি, ঠিক আছে, আমার 10টা ফ্যান হয়েছে, এটাই আমার পাওয়া। এটার একটা স্ট্রাকচার থাকতে হবে, যে জিনিসটা বাংলাদেশে আসলে এক্সিস্ট করে না, এবং যেটা না করার কারণে আমাদের ডোমেস্টিক ফুটবলের ওই হাইপটা নাই। এবং এই হাইপ আবার উঠে, ধরেন আবাহনী মোহামেডান যদি পরের বার খেলতে যায়, এফসি কাপে যখন খেলতে, তখন আবার একটা আগ্রহ থাকে, কারণ আন্তর্জাতিক তো আপনি তখন যাবেন যখন আপনার এই জায়গা ডেভেলপড হবে। আমাদেরকে এই ডোমেস্টিক লিগ, পৃথিবীর সব দেশে তাদের লিগ, ধরেন ইন্দোনেশিয়া যে এই পরিমাণ ওদের দেশের ফুটবলার খেলাচ্ছে, সব জায়গা থেকে নিয়ে এসে এক করে কোচ টোচ এনে ফুটবলার খেলাইতেছে। ইন্দোনেশিয়ার লিগ দেখেন না আপনি, আমাদের লিগ কি তাই? আমাদের লিগটাকে আপনি তাই করেন, বা ইন্দোনেশিয়ার তো বিরাট বড় ফুটবল হেরিটেজ আছে, আমাদের সবচেয়ে বড় সুবিধাতেও আমাদের হেরিটেজ আছে। আমার এই হেরিটেজটা 10-20 বছরের জন্য গ্যাপ পড়ছে, তো গ্যাপটারে আপনি কভার করেন। হ্যাঁ, আপনার তো 2000 সাল পর্যন্ত সেই ইয়াটা ছিল, এটার কভার করার চেষ্টা করলে তো আমার মনে হয় এটা অসম্ভব কিছু না। রাইট। এবং এখন আসলে যে ক্লাবগুলোর বা লিগের প্রবলেমটা কি, ক্লাবগুলো ধরেন মানে ওরা তো নিজের গাটের পয়সা খরচ করে, ওই যে বললো যে কোনো আর্ন বা রেভিনিউ জেনারেট আসলে তারা করতে পারে না, প্রোডাক্ট হিসেবে দেখেই না। এই জায়গায় কি আপনি যখন হচ্ছে 1 বছরের জন্য কোনো প্ল্যান করবেন, আমার মনে হয় কোনো ফুটবল ক্লাব দাঁড়াতে পারবে না। আপনি 2-3টা এক্সাম্পল দেখেন, ধরেন সাইফ স্পোর্টিং ক্লাব, তারা প্রথমে যখন আসলো, ইয়াসিন আরাফাত, তার সাথে চুক্তি করা হয়েছিল 5 বছরের জন্য। এখন বাংলাদেশের ম্যাক্সিমাম ক্লাব প্লেয়ারদের সাথে চুক্তি করে 1 বছরের জন্য। এক্সাম্পল দিলাম। এইটার ব্যতিক্রম কি হচ্ছে, বসুন্ধরা কিংসে মোরসালিন, তার সাথে চুক্তি ছিল কিন্তু 3 বছরের প্রথমে। তারা ওই জিনিসগুলো আস্তে আস্তে করতেছিল, বাট ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে হৃদয়। হৃদয়টা বড় কন্ট্রাক্ট না, হৃদয়ের সাথে ওই টাইপ কন্ট্রাক্ট না। মোরসালিনের যেটা হচ্ছে যে পরের সিজন মোরসালিনকে যখন নিতে গিয়েছে কোন ক্লাব, বা বাংলাদেশে তো কি হয় আপনার, ওই যে বললাম মিড অফ দ্য সিজন আপনি কন্ট্রাক্ট কিন্তু ক্লাবের সাথে আপনি করে ফেলেছেন, কিন্তু মোরসালিন আপনি করতে পারেন নাই। মানে আপনি তো মিড সিজনে করতে পারেন, মানে এমবাপে যেমন জানুয়ারি মাসে যখন 6 মাস করতে পারেন, মানে এটা তো বেআইনি কিছু না। এক্স্যাক্টলি, আপনি তার সুযোগ দিতেছেন, ওই জায়গায় তখন হচ্ছে কি এই জিনিসটা হয় না। সো ওই ক্লাবগুলো, এটা আসলে ভাইস ভার্সা, কারণ ক্লাবগুলো বলে যে আমি তো টাকা ইনকাম করতে পারছি না, ইনকাম করার জন্য আপনার যা যা করা উচিত আপনি সেটা করেন, সেটাও তো আসলে করা হয় না। এবং বাংলাদেশের ফুটবলে মনে হয় ধৈর্য জিনিসটা খুব কম। মানে আপনি এটা ধরেন শুধু ক্লাবগুলোর ক্ষেত্রে না, ফুটবলারদের ক্ষেত্রে, ফেডারেশনের ক্ষেত্রেও, ফেডারেশনের কর্তা ব্যক্তিদের ক্ষেত্রেও আমরা এতদিন দেখে আসছি, ইন ফিউচার কি হবে এটা আমরা জানি না। মানে ওই যে আপনার ধৈর্য জিনিসটা আসলেই নাই, মানে স্টেক হোল্ডার কারোরই নেই এই ধৈর্যটা। বাট আপনাদের মনে হয় কিনা যে এখন তো বাংলাদেশ ফুটবল নিয়ে মানুষ অনেক কথাবার্তা বলতেছে, এই হাইপটার কারণে বিপিএল নিয়েও কি অনেক মানুষ কথাবার্তা বলবে কিনা? আর যদি ওইটা হয় তখন কি আসলে আমরা এই যে পজিটিভ, কারণ আমার কাছে মনে হয় যে এই যে যখন ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হইতেছে আমরা অনেক ফুটবলারের নাম জানতেছে, আমার কাছে মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশি ফুটবলারদেরও। সো মানে 6 মান্থস আগে আপনি ইউনিভার্সিটি স্টুডেন্টকে জিজ্ঞাসা করবেন, স্টার্টিং লাইনআপ বলতে পারতো না। আরে ভাই আপনি চিন্তা করেন, বাংলাদেশের গোলকিপার, সেকেন্ড চয়েস গোলকিপার শ্রাবণ রে সবাই চিনে, এটা তো আমাদের বিরাট পজিটিভ নিউজ আমার। ঠিক আছে, যে কারণেই হোক না কেন চিনে তো, রাইট। কিন্তু এই হাইপটা যদি থাকে, আপনার এমনিতে মানে আমি আপনাদের ওপিনিয়ন জানতে চাই আর কি, যে আপনাদের কাছে মনে হয় কিনা যে এইটার কারণে মানুষজন আস্তে আস্তে বিপিএল দেখা বাড়াবে, নাকি আপনাদের কাছে মনে হয় যে স্ট্রাকচারে বর্তমানে আমরা আছি ওইটা আসলে এই হাইপটাকে ক্যাশ ইন করতে পারবে? এটা খুবই ডিফিকাল্ট, কারণ আমরা যখন এই যে ইন্টারন্যাশনাল ম্যাচের কথা বলি, ক্রিকেটের কথা চিন্তা করেন, ক্রিকেটে সবসময় যে ধরেন 15-16 যে পিক টাইমের কথা বলা হইতেছে, ক্রিকেট যখন ওই রকম, তখন বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটে মানুষ হয়েছে? রাইট হয় নাই তো।
তো ওইখানে কি কেউ তখন চিন্তা করছিল যে আমার যে পাইপলাইন এক সময় শেষ হয়ে যাইতে পারে? হ্যাঁ, এটা কি আমাদের দেশে যখন ফুটবলটা পিকে 90-80 ওই সময় আমাদের দেশের ওই ক্লাবগুলো কি চিন্তা করছিল যে আমার আসলে প্লেয়ারের সাথে 2-3 বছরের কন্ট্রাক্ট করা দরকার, আমার একটা ট্রেনিং ফ্যাসিলিটি বানানো দরকার, আমার একাডেমি করা দরকার? কেউ ভাবে নাই। তো আমাদের হয় কি, আমরা যখন একটা জিনিস পেয়ে যাই না রাতারাতি, তখন আমার মনে হয় আমিও মানে এটা আমার কথাই বলতেছি, আমি আমার আর কাউকে করতেছি না, আমরা যেন তখন জিনিসটারে ভ্যালু করতে পারি না এবং আমরা ওই যে চিন্তা করি না যে আমরা 5 বছর পরে কি করব। তো এই সব ধারণায় আমাদের আসলে লং টার্ম চিন্তা করতে দেয়, খুবই ডিফিকাল্ট। এবং এইটা ফুটবলেও এটার বাইরে কিছু না। তো আপনি যদি ওই ডোমেস্টিকের ওই চিন্তাটা এখন থেকে তো প্রাইম টাইম এটা করার, সবাই ইন্টারন্যাশনাল ম্যাচ নিয়ে কথা বলছে, সবাই ফুটবল নিয়ে কথা বলছে, এখন আপনি এটাতে ক্যাশ ইন করবেন যে আমি এখন হচ্ছে আমার ডোমেস্টিক ফুটবলে হাত দিব, আমি আমার গ্রাসরুটে হাত দিব। নাও ইজ দ্য টাইম। এইটাই যদি মানে এই টাইম লাইনটা যদি কেউ হারায় ফেলে তাহলে এটা খুবই দুঃখজনক হবে আসলে। এই অপরচুনিটি ক্যাচ করতে না পারলে। মানে আমরা সত্যি আমরা যারা মানে আমরা সবাই তো ইউরোপিয়ান ফুটবলও দেখি, লোকাল ফুটবলও দেখি। সো আমরা খুব আশা করি যে আমাদের লিগটা, ইভেন আমরা নেপালে গিয়েছি, রাইট? নেপালেও যখন গিয়েছি, যখন ওদের লোকাল ক্লাবগুলি খেলে, there are a lot of fans, a lot of buzz around it as well. যখন ম্যাচ ডেতে মনে নেই এবার NSL দেখলাম, নেপাল সুপার লিগ, আনবিলিভেবল। আমাদের আশা থাকবে যে সব ক্লাবগুলি আছে, হোপ ওরা কমার্শিয়াল চিন্তা করে। সত্যি কমার্শিয়াল চিন্তা করলেই তো আসলে সাস্টেনেবল হবে, ফিজিবল হবে, নইলে তো আসলে হবে না, হয়তো বা ওই যে শর্ট টার্ম প্ল্যান। সো আমরা আশা করি যে আমাদের ক্লাবগুলি যারা আছে, হোপফুলি আমাদের এখান থেকে একটু কথা শুনে যদি ওরা এটাকে ক্যাশ ইন করতে পারে এই হাইপটাকে, হোপফুলি। বিকজ আই থিঙ্ক ধরেন হামজা বলেন, সমিত বলেন, যে প্লেয়ারে আসুক, ওদের তো একটা টাইম ফ্রেম আছে, ওরা এতদিন পারফর্ম করতে পারবে। বাট ওই যে পাইপলাইনের কথা বলছে, উই নিড প্লেয়ার্স ফ্রম দ্য ক্লাব ফুটবল। এইটা যদি চিন্তা করেন, হামজা, সমিত, ফাহমিদুল যারাই আসতেছে, হামজার বয়স এখন কত? 27। হ্যাঁ, ধরে নিলাম যে হামজা 37 বছর পর্যন্ত ফুটবল খেলবে। আমরা কি 10 বছর পরে আমাদের লিগটাকে এমন একটা স্ট্যান্ডার্ডে নিতে পারবো যে হামজা চিন্তা করতে পারে যে আমি যখন আমার ক্যারিয়ার শেষ করবো, আমি 1 বছর বাংলাদেশে খেলা শেষ করব? আমার লিগ যদি আমি ওই জায়গায় না নিতে পারি, তাহলে হামজারে আমরা যে আনলাম, আমরা হয়তো এর মধ্যে এশিয়ান কাপ খেলতে পারি, কিন্তু আমি আসলে পাইলাম না, মানে আমি হামজার কদর করতে পারলাম না। আমি কি এইটা নিশ্চিত করতে পারি যে ফাহমিদুল, আমি তো চাই যে ফাহমিদুল সেরিয়া পর্যন্ত খেলুক, কিন্তু ও যখন ক্যারিয়ার শেষ করবে, ওদের 1 বছর খেলে গেল, যেমন ধরেন সাউথ আমেরিকার প্রচুর ফুটবলার এরকম। আমার ওই স্ট্রাকচার যদি আমি মেনটেন করতে পারি, তাইলে এখন থেকেও যদি আমি যাত্রা শুরু করি, 10 বছর পরে আমি এই জায়গায় যাবো যে আমি হামজার মতো প্লেয়ার সাস্টেইন করতে পারি আমার লিগে, তাহলে আপনি চিন্তা করেন ওইটাই আমার লিগের জন্য কত বড় ব্র্যান্ডিং হবে যে আমার ক্যারিয়ারের এই প্লেয়ারটা আমাদের এখানে, চিন্তা করেন যে জাতীয় স্টেডিয়ামে আবাহনী জার্সি বা মোহামেডান জার্সি গায়ে এসে শেষ করলো। এই যে কানেকশন, এই কানেকশনটা আপনি পয়সা দিয়ে কিনতে পারবেন, এই কানেকশন কোনো কিছুর সাথে তৈরি হবে না, তাই না? 100%। তো এইটা করতে না পারা তো আমাদের ব্যর্থতা হবে আসলে। আমার মনে হয় কি, মানে ধরেন এই যে হামজা, সমিত, সোম, ফাহমিদুল, কিউবা মিচেল যারাই আসুক, এই জায়গাটা এখন কিন্তু যেটা আমরা কথা বলছিলাম যে একটা ক্রেজ গ্রামগঞ্জেও বাংলাদেশের ফুটবলের মানুষজনের কাছে, ন্যাশনাল টিমের ওইখানে কিন্তু ধরেন একটা, আপনারই মনে হয় একটা কন্টেন্ট আছে যে গ্রামের সাইডে যখন কোনো ফুটবল ম্যাচ হয় তখন কি পরিমাণ দর্শকদের উপস্থিতি হয়, এটা কিন্তু ঢাকায় হয় না। তার মানে ওরা কিন্তু ফুটবলটা ভালোবাসে। সুতরাং আমার মনে হয় কি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা লাইফ লাইন পেয়েছে বা একটা মোমেন্টাম তারা পেয়েছে এই বাঞ্চ অফ হামজা, সমিত, এই সবাইকে নিয়ে। এইটা যদি ওই ইয়াং জেনারেশনকে যদি এখন টানা যায়, ওই ফুটবলিং কালচারে গ্রো আপ করানো যায়, আমার মনে হয় এইটাই হবে সবচেয়ে পিক টাইম। আর না হলে ধরেন এই হামজা, ফাহমিদুল ওরা আসলে যতদিন খেলবে, এরপর কিন্তু আবারও যেই জায়গাতে আমরা ছিলাম ওই জায়গাটাই কিন্তু আসলে ড্রপ ডাউন করবে। রাইট, 100%। আমার কাছে মনে আমরা অনেকক্ষণ আলোচনা করে ফেলছি, অনেক জিনিস নিয়ে কথাবার্তা বলে ফেলছি। হ্যাঁ, মানে অনেক কথা বলতে অনেক কিছু, আমার আরো অনেক কোশ্চেন আছে। আমরা কি কন্টিনিউ করলে 2 ঘন্টা তো 2 ঘন্টা আসলে চলে যাবে, ভিউ হবে না, ঠিক আছে? অন্য জায়গায় যাই না। আমার কাছে মনে খুবই ইনসাইটফুল কথাবার্তা হয়েছে, অনেক অবজারভেশন আমরা শুনতে পাইছি। র্যাপ আপ করার আগে আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাই, জুনের 10 তারিখ বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর, আপনাদের এক্সপেকটেশন কি এই ম্যাচ নিয়ে? আপনাদের যে কোনো থট শেয়ার করতে পারেন, মানে যা ইচ্ছা বলতে পারেন। আমার কাছে মানে এই ম্যাচটা নিয়ে একটু কিছু বলেন। আপনারা দুজন কমেন্ট্রি করবেন কিনা
সেটাও নিয়েও কথাবার্তা বলতে পারেন। জানি না। কোনো কিছু স্টাডি করতেছেন নাকি, সিঙ্গাপুরের খেলা হচ্ছে রেগুলারলি দেখতেছেন কিনা, কি কাহিনী কি বলেন, আপনাদের থটস বলেন। এক্সপেক্ট তো করবো হচ্ছে কি আপনার দেশের মাটিতে যেহেতু এতদিন পর হচ্ছে একটা বড় স্টেজে বাংলাদেশের ম্যাচ, বাংলাদেশ হচ্ছে জিতুক কোন সেন্সে আপনার, যদি বাংলাদেশ আল্লাহর রহমতে যদি জিততে পারে তাহলে ধর মানে বাংলাদেশের ফুটবল এক অন্য উচ্চতায় যাবে, তখন হচ্ছে আলটিমেটলি ওইটার রেজাল্টগুলো কাজে লাগাতে হবে, কারণ মানুষজনের তখন আকর্ষণ আরো বাড়বো। আমরা মনে হয় আমরা এখানে যারা আছি তারা সবাই যে বাংলাদেশের খেলা নিয়ে টিকেটের জন্য যে পরিমাণ রিকোয়েস্ট আমরা এখনই পাওয়া শুরু করেছি যে ভাই কিভাবে কাটবো, রিকোয়েস্ট না বললো ভাই কিভাবে কাটবো, ভাই টিকিট পাবো কিনা, এটা কখনো ধরেন হচ্ছে গিয়ে ফেস করি নাই। ইনফ্যাক্ট আমার বাসায় আমার বাবা মা কখনো আমার বলে নাই যে বাংলাদেশের ম্যাচটা দেখতে যাবো, আচ্ছা ফাইন, অলরেডি আমাকে বুকিং দিয়ে দিচ্ছে যে আমরা কিন্তু যাচ্ছি ওই দিন। তো এই জিনিসটা যে মানুষজনের এই আগ্রহটা আরো বেড়ে যাবে। আর সিঙ্গাপুরকে নিয়ে টুকটাক করে আসলে পড়াশোনা শুরু করছি, কারণ সব ঠিক থাকলে হয়তো বা কমেন্ট্রি করা লাগলেও লাগতে পারে ওই দিনের ম্যাচটা। এবং আমার মনে হয় একটা হাই চান্স আছে সিঙ্গাপুরের সাথে ভালো কিছু করার, বাংলাদেশের সেই সামর্থ্য আছে, হোপফুলি ইনশাআল্লাহ। আচ্ছা, এক্সপেকটেশন হচ্ছে যে বাংলাদেশ যদি জিতে অথবা হারে, এইটাই তো শেষ না। হ্যাঁ, মানে রেজাল্ট একটা ফুটবল ম্যাচে যে কোনো কিছুই হইতে পারে, রাইট। কিন্তু মানে ধরেন প্রচুর ভালো টালো খেলে 10 মিনিটের মধ্যে 2 গোল খেয়ে ওই ম্যাচের ধরেন যে আমার খেলার যেই আগ্রহ নিয়ে সবাই আসছে সেটা এমনভাবেই ধরা খাইলো যে খুব হতাশ হয়ে যাইতে হলো ওই দিনের জন্য, ওটা ওই দিনই শেষ। আপনি যদি জিতেন তাহলে আপনি এশিয়ান কাপের বাছাই পর্বের জন্যে মানে আপনি রিয়েল কন্টেন্ডার ওই ম্যাচ জিতে গেলেন, তাহলে হচ্ছে আপনার যে বেশি পয়েন্ট আসলে আর কারো হবে না ওই গ্রুপে, ওই 4টা টিমের মধ্যে। আর যদি হেরেও যান তার মানে এইরকম না যে আমার হামজা আসছে, সৌমিত আসছে, ঠিক আছে, ওইটা যে কোনো কিছুই যে একটা ফুটবল ম্যাচে হইতে পারে। বরং আমি যেটা মানে এই ম্যাচ থেকে যেটা প্রত্যাশা সেটা হচ্ছে একটা ফুটবলিং অ্যাটমসফিয়ার, ফুটবলিং কালচার, যেটার জন্য আমি ধরেন মানে যে জন্য আমি পার্সোনালি আমি এটা বলি যে আমি ফুটবলিং কালচারের জন্য আমি পার্সোনালি এটার জন্য মানে অ্যাক্টিভিজম করি আমি, সোজা কথা, ঠিক আছে। আমার যে ফেসবুক অ্যাকাউন্ট এটাতে আমার 1 পয়সা আসে না, কারণ অনেকে ভাবে যে মানে বিরাট বড় মনিটাইজেশন করা হ্যান ত্যান, আমি যাবে কিচ্ছু না, ঠিক আছে। এটা আমি শুধুমাত্র আমার নিজের ঠেকাই দিই যে ঠিক আছে দেখে কারণ 2টা মানুষ আগ্রহী হইলো তার কাছে খবরটা পৌঁছালো, তার কাছে হয়তো অন্য কোনো গেটওয়ে যে এটা আগে পৌঁছাইতে পারে। আমার নিজের স্যাটিসফ্যাকশন যে বাংলাদেশের লোকজন ফুটবল খেলা দেখতেছে, এইটাই ফুটবলিং কালচারে আছে। এই দেশ আসলে ফুটবলিং কালচারেরই দেশ, যেটা মাঝখানে ডিরেইল হয়ে গেছে। যেই দেশ যুদ্ধের সময় ফুটবল খেলছে, ঠিক আছে, আপনি এটাতে কি মনে করেন? হ্যাঁ, তো সেই দেশের ফুটবল এরকম হারাই যেতে পারে না। সেই দেশের ফুটবল এটা যেটা ফেরত আসতেছে, এটা জায়গার জিনিসই জায়গায় ফেরত আসতেছে, এটাতে এখন সাস্টেইন করতে হবে, এটা হচ্ছে আমার কথা। অ্যামেজিং, পারফেক্ট। বিফোর ইউ গাইজ লিভ, like I've said, আপনাদের দৌড় থেকে আপনাদের জন্য 2টা গিফট আছে। থ্যাংক ইউ। So here's আমি রিফাত এই যে আমি রিফাত ভাই, তুমি নাবিল ভাইকে দিয়ে দাও প্লিজ। এই যে থ্যাংক ইউ। So থ্যাংক ইউ। বিফোর ইউ গাইজ লিভ, সো আমাদের সবসময় তো আপনারা হলে গিয়ে এই সিটে থাকেন, সো এখন ওই সিটে যে আমরা কেমন করলাম, আমরা আগে আপনাদেরকে ভালো মতো কোয়েশ্চেন করতে পারলাম, আর আপনারা কেমন এনজয় করেছেন এক্সপেরিয়েন্সটা বলেন। রাইট, কথা বলে মজা পেয়েছি, মানে ওই ধরেন অন্য জায়গায় ইন্টারভিউ দেওয়ার সময় অনেক কি বলতে যাচ্ছি, কি বলবো না, এটার একটা থাকে, মানে কোনটা বলা উচিত আমার মনে হয় এখানে হচ্ছে ওইটার এটা রিলিজ পরেটের পাবেন, এখন বলতে না কোনো কিছু ধার দেন ভাই, যা আছে মন খুলে বলে দিয়েছি, যেটা সত্যি কথা। এই জন্য এটাকে একটা আড্ডা হিসেবে মনে হচ্ছে, দেখি ওই কথাগুলো বলতে পেরেছি। রাইট। আমাকে আবারও ডাকবেন প্লিজ, ইনশাআল্লাহ 100%। আপনি যদি আবার সময় দেন তাহলে why not। থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে মনে হয় খুবই চমৎকার একটা ডিসকাশন হয়েছে। অনেক যেগুলা নিয়ে আমার কাছে মনে হয় ডিসকাশন ওইভাবে হচ্ছিল না, সেগুলা অনেক আলোচনা হয়েছে। এখন মানুষজন প্রশ্ন ছিল, সেগুলা অ্যাড্রেস করেছেন আপনারা। মানুষজন কমেন্ট সেকশনেই এটা আপলোড হওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পক্ষে গেছে না বিপক্ষে গেছে, আমাদেরও কোনটা পক্ষে গেছে না বিপক্ষে গেছে। বিপক্ষে যাক, একটা জিনিস মনে রাখবেন যে আমরা আপনারই পক্ষের, ঠিক আছে, সবাই বাংলাদেশ ফুটবলের পক্ষে, এখানে কোনো এই জায়গায় কোনো আসলে রাইট কোনো ডিসকাশন নাই। থ্যাংক ইউ সো মাচ। আপনারা কমেন্ট সেকশনে জানাইয়েন যে আপনাদের কাছে কেমন লাগছে, আমরা কি ইমপ্রুভ করতে পারতাম সেটাও কমেন্ট সেকশনে জানাইতে পারেন। পরের গেস্ট কারা হওয়া উচিত সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, এপিসোডটা ভালো লাগে, তাহলে শেয়ার করে দিয়েন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ গাইস। থ্যাংক ইউ।